বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন মেগা লাইভ টক শো বিএসআরএম গণতন্ত্র এখনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আজ স্টুডিওতে আমার সঙ্গে দুজন অতিথি রয়েছেন। আমার ডান দিকে রয়েছেন মোফাজ্জল করিম, সাবেক সচিব ও রাষ্ট্রদূত, এবং আমার বাঁয়ে রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ইউজিসি অধ্যাপক ডাক্তার এবিএম আব্দুল্লাহ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এছাড়া এই মুহূর্তে আমার সঙ্গে সংযুক্ত রয়েছেন সাবেক প্রধান তথ্য কমিশনার, সাবেক সচিব ও রাষ্ট্রদূত মোহাম্মদ জমির। আপনাকে দেখতে পাচ্ছি, আপনাকে স্বাগত জানাচ্ছি বিএসআরএম গণতন্ত্র এখনে। দর্শক, এছাড়া অনুষ্ঠান চলাকালে আমাদের সঙ্গে সংযুক্ত হবেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ কায়কোবাদ, ডিস্টিংগুইশড প্রফেসর, ব্র্যাক ইউনিভার্সিটি এবং ফেলো, বাংলাদেশ একাডেমি অফ সায়েন্সেস। দর্শক, আজকে আমরা দু তিনটি বিষয় নিয়ে কথা বলবো। আপনারা জানেন যে আমাদের দেশে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে যেসব রোহিঙ্গা শরণার্থী এসেছেন ৩ বছর পূর্তি হয়েছে ইতোমধ্যেই, 25 আগস্ট। আজকে 27 আগস্ট আমরা কথা বলছি। আমরা এই বিষয়টি নিয়ে একটু কথা বলতে চাইবো। আমাদের সঙ্গে দুজন সাবেক কূটনীতিক রয়েছেন, তাদের কাছ থেকে শুনবো আসলে রোহিঙ্গা পরিস্থিতিটি কোন দিকে যাচ্ছে। এছাড়া ইতোমধ্যেই আপনারা জেনে গেছেন যে বাংলাদেশ চীনের সিনোভ্যাক কোম্পানির যে ভ্যাকসিন করোনা ভাইরাসের জন্য, এটির ট্রায়াল সংগঠিত হবে, এটির সরকারিভাবে নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। এটি নিয়ে আমরা একটু কথা বলবো। আর একটু কথা বলতে চাই আমরা করোনাকালে আমাদের শিক্ষা খাতে যে অভিঘাত লেগেছে। আপনারা জানেন দীর্ঘদিন ধরে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে, এবং আজকেই আমরা জেনেছি যে আগামী অক্টোবর পর্যন্ত স্কুল কলেজ বন্ধ থাকবে, এমন একটি সিদ্ধান্ত এসেছে শিক্ষা মন্ত্রণালয় থেকে। একই সঙ্গে পিএসসি, জেএসসি, জেডিসি এই 3 ধরনের পরীক্ষা এবং সমমানের পরীক্ষা নেওয়া হবে না, এটিও সিদ্ধান্ত হয়েছে। এইসবের অভিঘাত নিয়ে আমরা কথা বলবো আমাদের অতিথিদের সঙ্গে। আরেকটি বিষয় হচ্ছে, আপনারা জানেন যে অতি সম্প্রতি হর্ষবর্ধন শ্রীংলা, ভারতের পররাষ্ট্র সচিব, বাংলাদেশে এসেছিলেন। সেখানেও মুখ্যভাবে উঠে এসেছে ভ্যাকসিন নিয়ে, যেটিকে অনেকেই বলছেন ভ্যাকসিন কূটনীতি, কেউ বলছেন ভ্যাকসিন রাজনীতি। এটি নিয়েও আমরা আজকে একটু আলোচনা করতে চাই, আলোচনার সূত্রপাত করতে চাই। জনাব মোফাজ্জল করিম, শুরুতেই আপনার কাছে আসব। আপনি জানেন যে রোহিঙ্গারা এসেছে 3 বছর হয়েছে, কিন্তু আপনারা যখনই আলোচনা করছেন রোহিঙ্গা সংকটের সুনির্দিষ্ট কোনো সমাধান 3 মাসে হবে, 6 মাসে হবে, 2 বছরে হবে, 3 বছরে হবে, কেউ বলতে পারছেন না। কারণটি কি এবং কি দেখছেন সামনে? ধন্যবাদ। রোহিঙ্গারা যখন প্রথমে এলো, তখন আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ করে সরকারের এই রোহিঙ্গাদের নিয়ে যে ভাবে চলা উচিত ছিল, আমার মনে হয় সেখানে কিছুটা ঘাটতি ছিল। অর্থাৎ আমরা খুব সরব প্রতিবাদী বা এরকম কিছু করি নাই। তাদেরকে যে আমরা এখানে আসতে দিয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী যে উদারতা দেখিয়েছেন, এবং সেটা কোনো সময় নিয়ে নয়, তাৎক্ষণিকভাবে ওরা রানা হয়ে যখন নদীর পাড়ে চলে এসছে, নাফ নদীর পাড়ে, তখন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে খবরটা গেছে, তিনি সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন যে হ্যাঁ, এদেরকে আসতে দাও। এটা অত্যন্ত মানবিক একটা কাজ করা হয়েছে, যেটা সমগ্র বিশ্বে যেটা প্রশংসিত হয়েছে, ভালো। এবং তারপরে অবশ্যই তারা যেভাবে এসছে, এরকম নির্যাতন, এরকম নিপীড়ন, এরকম হত্যা, এরকম জ্বালাও পোড়াও, ধর্ষণ, এটা পৃথিবীর ইতিহাসে বিরল। তো তাদের তো কোনো অপরাধ না। তাদের অপরাধটা কি, যে তারা বার্মিজ না, তারা রোহিঙ্গা। আর একটা মানে অপরাধ তাদের কি, যে তারা বুদ্ধিস্ট না, বৌদ্ধ ধর্মাবলম্বী নয়, তারা মুসলমান। আর ওখানে ওই যে তারা যে বার্মিজ নয়, অতএব এদেরকে তাড়িয়ে দাও, এদেরকে। এর কারণটা কি, যে ওখানে তারা যে এলাকাতে, রাখাইন রাজ্যে রোহিঙ্গারা যূথবদ্ধভাবে, কনসেন্ট্রেটেডভাবে থাকে, এবং সেই এলাকাটাতে তারাই হচ্ছে গিয়ে মেজরিটি আর কি, অলমোস্ট 80-90%। অতএব বার্মিজ মিয়ানমার সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এদেরকে এখান থেকে যদি তাড়িয়ে দেওয়া যায়। এটি তো তারা তাড়িয়ে দিয়েছে, প্রেক্ষাপটের দিকে যেতে চাই না আজকে। আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো। আমি শেষ করে দিই তাহলে। যাই হোক, তো আসলো, আমরা বিশ্ববাসীর প্রশংসা অর্জন করলাম, সবই ঠিক আছে, কিন্তু তাদেরকে যে ফেরত পাঠাতে হবে, এই ব্যাপারটাতে পদক্ষেপ নিতে দেরি হয়েছে। শুধু অক্টোবর, পদক্ষেপটি কে নিবে? অবশ্যই সরকার নেওয়ার কথা, সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়। আমাদের সরকার কি ফেরত পাঠাতে পারে মিয়ানমার যদি সম্মত? না না না,
পদক্ষেপ তো নেবেন আপনি, জি। মিয়ানমারকে আমাদের সম্মত সরকার করার। কি পদক্ষেপ নেয়নি? সেটাই বলছি, সেটার মধ্যে যথেষ্ট দুর্বলতা ছিল। আচ্ছা। একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী যে অক্টোবরে যে বক্তৃতা দিয়েছিলেন সেপ্টেম্বরে জাতিসংঘে, জি সেপ্টেম্বরে যে বক্তৃতা দিয়েছিলেন, জি। 5টি নির্দিষ্ট পয়েন্ট বলেছিলেন, সেটা ব্যতীত আর তেমন কিছু হয় না, বরং উল্টো কাজ হয়েছে। আচ্ছা। তখনকার পররাষ্ট্রমন্ত্রী গিয়ে ওখানে গিয়ে একটা কোনো প্রয়োজন ছিল না, একটা স্বাক্ষর করে চলে আসলেন। আচ্ছা। একটা সকল্ড এমওইউ, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, ঠিক এমওইউ নাই, জি, MOU বলা হয়নি, এবং জি। এটা কতদিন লাগবে ফেরত যেতে, কিভাবে যাবে, কোনো কিছুই ছিল না। ওরা বলেছে হ্যাঁ আমরা ফেরত নিব, এরকম একটা আভাস দিয়েছে। জি। এটা দিয়ে খুশি হয়েছেন। এইটার উপরে এখন ধরে বসে আছে, মিয়ানমার ধরে বসে আছে, জি। যে আমাদের তো ওই চুক্তির মধ্যে যা আছে আমরা চুক্তির মতোই যাচ্ছি। বলে চুক্তিতে তো তোমাদের এরকম অনন্তকাল পর্যন্ত অপেক্ষা করার কথা না, জি। নিচ্ছ না কেন? জি। বলে সে কবে যাবে সেটা তো লেখাও নাই। জি। হাওবার তো এই সমস্ত একটু মিসহ্যান্ডলিং হয়েছে প্রথম দিকে। মানে আপনি বলতে চাচ্ছেন যে শুরুর দিকে আমাদের তরফ থেকে যে পদক্ষেপ যেভাবে নেওয়া দরকার ছিল সেই জায়গাটিতে ঘাটতি হয়েছে। পরে এটা কভার করার চেষ্টা করা হচ্ছে কিন্তু বর্তমানে। আরেকটি বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই আমরা, আপনি মাননীয় প্রধানমন্ত্রীর কথা বললেন, তিনি জাতিসংঘ সাধারণ পরিষদে যেভাবে যত গোছালোভাবে দৃঢ়ভাবে তার দাবিগুলো, প্রস্তাবগুলো, পরামর্শগুলো তুলে ধরেছিলেন, এটি নিয়ে সারা বিশ্বকেই আমরা দেখেছি বাংলাদেশের সপক্ষে, বাংলাদেশের প্রশংসা করে কথা বলতে আমরা দেখেছি তখন এবং এর পরেও। কিন্তু এই প্রশংসা মানে কাজে রূপান্তরিত হয়নি কেন, সেটি তার কারণ হচ্ছে দু তিনটি মহাশক্তিশালী দেশ রোহিঙ্গার পক্ষে আছে, কি বলে, মিয়ানমারের পক্ষে আছে। জি। এক নম্বর হচ্ছে চীন। চীন। চীন গত 40-50 বছর যাবৎ তাদের মুরব্বীর ভূমিকা পালন করে আসতেছে। চীনের সহায়তায় তারা কিন্তু টিকে আছে। জি। তা না হলে এমন একটা সময় ছিল যখন তারা একের বন্ধুবিহীন হয়ে পড়েছিল মিয়ানমার। জি। সেই সময় চীন তাদের পাশে থাকায় তাদেরকে অর্থনৈতিকভাবে, মিলিটারি দিক থেকে, সামরিকভাবে, জি। সব দিক থেকে তাদের সহযোগিতা করে, তাদের উন্নয়নের দিকে সহযোগিতা করেছে। সেই চীন যখনই একটা শক্তিশালী মুভ নেওয়া হয় যে এদের বিরুদ্ধে একটা জাতিসংঘে, বিশেষ করে নিরাপত্তা পরিষদে জি। একটা সিদ্ধান্ত নেওয়া হবে, তখনই চীন ভেটো দিয়ে দেয়, তাদের পক্ষে কাজ করে। এই কারণেই আমরা আসলে পারিনি বলতে চাচ্ছি। তো চীনের সুরটা একটু নরম হয়ে আসছে অন্যান্য কারণে, যেটা এখন আর এই সময় আরো পরে বলতে। জি, নিশ্চয়ই আলোচনা করব। আমি একটু কথা বলতে চাই মোহাম্মদ জমির আপনার সঙ্গে এই বিষয়টি নিয়ে আপনার ব্যাখ্যাটি একটু শুনতে চাই। আপনি শুনছিলেন জনাব মোফাজ্জল করিম যেটি বলছিলেন যে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয় নিয়ে শুরুর দিকে বাংলাদেশের যে ভূমিকা, কূটনৈতিক যে পদক্ষেপ বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে ভূমিকা, সেই ভূমিকাগুলোতে কিছুটা ঘাটতি ছিল বলে তিনি মনে করছেন। আপনি কি মনে করেন কেন 3 বছর পেরিয়ে গেল একজন রোহিঙ্গাকেও আমরা প্রত্যাবাসন করতে পারলাম না, ফেরত পাঠাতে পারলাম না? সংকটটি কোথায়? আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? আপনাকে ধন্যবাদ। আমি শুনছিলাম মোফাজ্জল ভাইয়ের কথা। তবে আমার দুটো জিনিস প্রয়োজন এ ব্যাপারে একটা তুলে ধরা। জি। একটা হচ্ছে মিয়ানমার থেকে রোহিঙ্গা যারা এসছে জি। এদেশে, বাংলাদেশে এসছেন, তারা এসছেন, আমরা ধরে নিচ্ছি যে 25শে আগস্টের পরে এসে দাঁড়িয়েছে প্রায় 8 লাখের মতো লোক এসছিল। জি। কিন্তু তার আগেও যখন তারা আসা শুরু করলো, এটা 77-78 সালেও আমি পেছনে যেতে চাই না, অনুগ্রহ করে আমাকে আমার প্রশ্নের অনুকূলে যদি জবাব দেন তাহলে আমাকে আলোচনাটি পরিচালনা করতে সুবিধা হবে। যায় মিয়ানমারে। এছাড়াও পরবর্তীতে দেখেছি 1991-92 সালে আবার এসেছিল, আবার তারপরে যখন তারা আসলো 2007 সালেও এসেছিল, এবং বর্তমান যারা আছে এখানে, যারা 2017 সালে 3 বছর আগে আসা শুরু করলো, যখন তারা এসে পৌঁছলো আমাদের দেশের ভেতরে, এবং মাননীয় প্রধানমন্ত্রী মানবতার জমির ভাই আমরা নিদর্শন হিসেবে ওদেরকে আসতে দিলেন, একটু আমার কথা একটু শুনবেন দয়া করে। আমি তখন অলরেডি কিন্তু প্রায় 2 লাখের মতো রোহিঙ্গা তখন কিন্তু বাংলাদেশে আছে। জি। এবং তার মধ্যে থেকে বেশ কিছু রোহিঙ্গা আবার ভারত পার হয়ে সে চলে গেছে তারা পাকিস্তানে, এবং পাকিস্তান থেকে তারা পার হয়ে চলে গেছিল সৌদি আরবিয়া, কুয়েত। আমি আমার প্রশ্নটির জবাব চাচ্ছি আপনার কাছে বিনীতভাবে। আমি যখন যাই 1991 সালে, আমি আপনার একটু সময় নিচ্ছি না, সময় 91 সালে যখন আমি যাই, প্রেক্ষাপটে আলোচনার অনেক কিছু রয়েছে। সৌদি আরবিয়ায় রাষ্ট্রদূত হিসেবে
না, আমি একটু বলে নিই। সেটা হচ্ছে যে এই যে রোহিঙ্গারা ফেরত যাচ্ছে না, তাদের ব্যাপারে জাতিসংঘের মহাসচিব তিনি একটা বক্তব্য দিয়েছেন গতকাল, এবং তার আগে আপনারা জানেন, সবাই জানে যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে জি গ্যাম্বিয়ার কারণে একটা বিশেষ একটা পদক্ষেপ গ্রহণ করা হয়, এবং ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টেও একটা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে হেগে। জি এখন আমরা দেখতে পাচ্ছি যে বিমস্টেকে যেহেতু মিয়ানমার আছে এবং বিমস্টেকের হেডকোয়ার্টার হচ্ছে ঢাকায়, আমরা এখনও সচেষ্ট যে মিয়ানমারকে বুঝিয়ে তাদেরকে ফেরত পাঠানো। এবং এইটার ব্যাপারে যে কোফি আনানের যে একটা বিশেষ রিকমেন্ডেশনসগুলো ছিল, যেটা মাননীয় প্রধানমন্ত্রী উনি বিশেষ করে মেনে নিয়েছিলেন এবং বলেছিলেন 2017 সালে জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে, যে যদি কোফি আনান তখন বেঁচে ছিলেন এইগুলো করা হয় তাহলে আমাদের কোনো আপত্তি নেই। সেই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। তো এখন যে জিনিসটা দরকার সেটা হচ্ছে মিয়ানমারকে বুঝতে হবে যে তারা খালি হটকরিতা করে কোনো লাভ নেই, তাদেরকে আমার প্রশ্নের জবাব কিন্তু পাচ্ছি না সেইগুলো জমির বন্ধ ভাই। করতে আমি যে হবে। প্রশ্নটি এবং করেছিলাম একটা জিনিস আপনাকে, যেটা আছে, তাদের যারা ফেরত যাবে তাদেরকে বলতে হবে যে তোমাদের সিটিজেনশিপ দেওয়া হবে, নাগরিকত্ব দেওয়া হবে। আমি বলছি আপনার কাছে জানতে চাচ্ছিলাম এবং এই নাগরিকত্ব দেওয়া হবে, শুধু তাই নয়, তাদের জি শুরু থেকে এই পর্যন্ত আমাদের পক্ষে মানে বাংলাদেশের, জি, আপনি কি বললেন আমি বুঝতে পারিনি। আমি প্রশ্নটি করেছিলাম যে আজকে 3 বছর হয়েছে, এই 3 বছরে শুরু থেকে আজকে পর্যন্ত বাংলাদেশ থেকে বাংলাদেশ কর্তৃক গৃহীত পদক্ষেপগুলোর কোথাও ঘাটতি আছে কিনা। আমাদের সম্মানিত আলোচক জনাব মোফাজ্জল করিম বলেছেন শুরুর দিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক ঘাটতির কারণে বিষয়টি প্রলম্বিত হচ্ছে। আপনি সেটি মনে করেন কিনা? এখন পর্যন্ত গৃহীত কার্যক্রমে কোনো ধরনের ব্যত্যয় ঘাটতি দেখেন কিনা? আমি বলবো না যে কোনো আমাদের ঘাটতি আছে। আমরা সচেষ্ট আছি, আমরা চেষ্টা করে যাচ্ছি। নভেম্বর মাসে 2017 সালে তখনও চেষ্টা হয়েছিল। আমাদের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী তিনি গেছিলেন মিয়ানমারে, সেখান থেকে ঘুরে এসেছেন, সবই হচ্ছে। কিন্তু অন্য জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে চায়নাকে এবং আসিয়ানকে বুঝতে হবে, যেটা আমি সবসময় বলি যে এক গামলা দুধে 1 ফোঁটা চোনা পড়লে পুরো দুধ নষ্ট হয়ে যায়। ওরা পুরো জিনিসটা নিজেদের স্বার্থের কারণে, নিজের দেশের স্বার্থকে সংরক্ষণ করার কারণে তারা মিয়ানমারকে সমর্থন করে চলেছে। তার সঙ্গে ভারত মধ্যেখানে একটু আধটু আমাদেরকে সমর্থন করেছে, তাদেরকেও আরেকটু এগিয়ে এসে প্রোঅ্যাক্টিভলি আমাদেরকে সমর্থন করতে হবে। এইটা যদি তারা করে, ভারত এবং চীন এবং জাপান যদি তাদেরকে সমর্থন করে, ওখানে বিনিয়োগের বদলে জাপান যদি বলে তোমরা লোকজনকে ফেরত নিয়ে এসো, তারপর আমরা বিনিয়োগ করব, তাহলে দেখবেন আপনি জিনিসটা মোড় অন্যদিকে ঘুরবে। জি, আপনি থাকুন আমাদের সঙ্গে, জাপান, আবারও আসবো আপনার কাছে। এবং তার সঙ্গে যদি ভারত এবং চীন যদি একসঙ্গে হয়। জি, আপনি থাকুন আমাদের সঙ্গে। আব্দুল্লাহ ভাই, আপনার কাছ থেকে শুনতে চাই, আপনি একজন আমাদের দেশের খ্যাতিমান চিকিৎসক, আপনাকে নিয়ে আসলে বলবার কিছু নেই। ডাক্তার ABM আবদুল্লাহ বললেই সকলে চেনেন। আপনি যদি একটু বলেন একজন সাধারণ সিনিয়র সিটিজেনের জায়গা থেকে আপনি কিভাবে এই বিষয়টি নিশ্চয়ই পর্যবেক্ষণ করেছেন, নিশ্চয়ই আলোচনা করেছেন, যে আলোচনাগুলো এতক্ষণ করলাম, আপনার বিশ্লেষণটি একটু শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। আমি শুরুতে একটু বলে নিতে চাচ্ছি, আগস্ট মাস তো শেষ মাস, শোকের মাস। তো আমরা জানেন 15 আগস্টে আমাদের জাতির জনক, তার পরিবারবর্গ নিহত। আমি শুরুতেই আমাদের মহান নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এবং যারা পরিবারের অন্যরা যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এছাড়াও 21শে আগস্টেও কিন্তু ভয়াবহ বোমা হামলায় অনেকে আমাদের ছেড়ে চলে গেছেন, তাদেরও আত্মার মাগফিরাত কামনা করছি। এবং আমি একটু যোগ করতে চাই, আজকে কিন্তু 27শে আগস্ট আমাদের জাতীয় কবি নজরুল তাদের পরিবার যারা আছে তাদেরও ধন্যবাদ। এছাড়াও আমার মনে হয় যে আমি এটাও বলা দরকার, আমাদের অনেক সহকর্মী
ডাক্তার, নার্স এবং অনেক সমাজের বিশিষ্ট করোনার ব্যক্তি করোনার কারণে কিন্তু আমাদের ছেড়ে চলে সম্ভবত গেছে। 72 জন চিকিৎসক, অনেক এমন চিকিৎসক তথ্য আরো আমরা- বেশি হয়ে গেছে। আচ্ছা। তবে শুধু যা চিকিৎসক না, অনেক সমাজের অনেক বিশিষ্ট ব্যক্তি সবাই আমাদের ছেড়ে চলে, তাদেরও আত্মার মাগফিরাত কামনা করি এবং তাদের সুখ সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। অনেকে কিন্তু আবার এখনো মৃত্যুর সঙ্গে লড়ছেন হাসপাতালে, জি। তারা যেন তাদের দ্রুত দ্রুত আরোগ্য মুক্তি পায় কামনা করি কামনা আমরা, করছি। জি। যেটা বলছেন প্রথম কথা হলো তারা মানবিক সমস্যা, এতে সন্দেহ নাই। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু মানবিক কারণেই তাদের কিন্তু এই দেশে আশ্রয় আসতে দিয়েছেন। দিচ্ছেন। এখন সেটা বললেন 8 লাখ, 10 লাখ হয়েছে প্রত্যেক বছর বছর না, অনেক বাচ্চা 11 লাখ হচ্ছে। ক্রস করেছে। ক্রস করেছে। জি। প্রায় এই বাড়ি বোধহয় 90,000 বাচ্চা বোধহয় হয়ে গেছে শুনতে পাচ্ছি আমি। 76,000 বলছে সেভ দ্য চিলড্রেন, যাই হোক 3 বছরে। জি। প্রচুর, তার সংখ্যা তো বেড়ে যাচ্ছে। জি, এবং বাড়ছে। খুব যে এরিয়া আর ধরুন পাতা 6,000 একর 6,000 মাইল বোধহয় জায়গায় এই গিজ গিজ করে থেকে একটা তো মানবেতর অবস্থা তৈরি হয়ে গেছে। বিশেষ করে ওই এলাকার পরিবেশ তো নষ্ট হয়ে যাচ্ছে, এতগুলো লোক, মানে আমাদের স্থানীয়রা সংখ্যালঘু হয়ে গেছে। সাঁতরা সংখ্যালঘু হয়ে গেছে, তাই না? এলাকার যে সুন্দর গাছপালা পাহাড় পর্বত যেগুলো সব তো লন্ডভন্ড হয়ে গেছে। আর এখন তো আরেক ঝামেলা হয়ে গেছে এই করোনার জ্বালায়। জি। তারা যেভাবে থাকে, তা আমরা যে বলি যে স্বাস্থ্যবিধি মানা, শারীরিক সেটি দূরত্ব, এগুলো কি সম্ভব? কতটা সম্ভব? অসম্ভব, তাই না? তো তারপরেও থাকছে। এবং যদিও তারা ওখানে যারা কাজ করেন তাদের কাছে আমরা জানতে পাচ্ছি তাদের মধ্যে অত করোনার সংক্রমণের অতটা কিন্তু যতটা ভয় ছিল ততটা নাই। তো সত্যিকার তথ্যটা আসলে জানি না। এটাও তো আমাদের জন্য একটা বিশাল হুমকি তারপর স্বরূপ। সৃষ্টিকর্তার অপার মহিমা। আর যেটাই হোক, তারা হয় নাই, যদি না হয়ে থাকে এটা তো ভালো, ওয়েলকাম যাচ্ছে। আর যেন না, কারণ ভবিষ্যৎ যে হারে বাড়তেছে। তবে এটাও সত্য যে তারা বাইরের দেশের একটা নাগরিক, আমরা মানবতার কারণে দিছি। এটা কত দিনের পর দিন, বছরের পর বছর তো হইতে পারে না। বাংলাদেশের মতো দেশ, এবং তাদের পিছনে গভর্নমেন্টের বোধহয় 90,000 কোটি টাকা পর্যন্ত খরচ হয়ে গেছে আর কি। প্রচুর টাকাতে খরচ, যদিও বাইরে থেকে হয়তো অনুদান পাচ্ছে, কিন্তু বিভিন্ন কারণে আমাদের দেশের জন্য একটা হুমকি তো হয়েই রয়েছে। এতগুলো মানুষ লালন পালন করা, তারপর আইন শৃঙ্খলার প্রশ্ন আছে, অনেক আইন নিরাপত্তা কর্মী কিন্তু ওখানে জড়িত তাদের রক্ষা করার জন্য, এবং তারা নাকি পালায় পালায় দেশে বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটেও আছে, এবং অপরাধ কর্মের সঙ্গে তারা জড়িত হয়ে পড়ছে। এটা শোনা যাচ্ছে, এগুলো মিডিয়াতে আসছে আর কি। তো সেটা আসলে আমাদের বিভিন্ন কারণে এটা আমাদের দেশের জন্য একটা হুমকি হয়ে দাঁড়াচ্ছে। যদিও আমরা মানবতার কথা বলে তাদেরকে রাখছি, আমি তো ঠেলে তো আর দিতে পারছেন না। এটা সরকার, গভর্নমেন্ট কূটনীতিকভাবে হোক, যেভাবে বা বিদেশির প্রেশার দিয়েও যে কোনোভাবে হোক, তাদের তো তাদের পাঠানোর ব্যবস্থা করতে হবে আর কি। কিন্তু আপনি যখন আলোচনাটি শোনেন, মানে দুটো পক্ষ এখানে আলোচনায় আমরা দেখি যে খুব সোচ্চার। এক পক্ষ যেভাবে বলছেন, আজকে আমাদের অনুষ্ঠানেও আপনি শুনছিলেন যে বলা হচ্ছে যে সরকারের তরফ থেকে সকল পদক্ষেপ নেওয়া হয়েছে। আবার কেউ কেউ বলছেন যারা মিয়ানমারের এই রোহিঙ্গা জনগোষ্ঠী, এদেরকে নিয়ে যারা কাজ করেন, এনজিও প্রতিনিধি বলুন, মানবাধিকার কর্মী বলুন, অনেকেই জড়িত এর মধ্যে। অনেকেই জড়িত। তারা বলছেন যে না, আমরা বোধহয় কোথাও ভুল করেছি বা ঘাটতি, যেটি সাবেক রাষ্ট্রদূত এবং সচিব যারা মোফাজ্জল করিমও বলছিলেন যে শুরুর দিকে আমাদের ভূমিকাটি আসলে আমরা কি করতে পারতাম। চীন, রাশিয়ার মতো দেশ যেখানে তাদের পক্ষ নিয়েছে, ভারত আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, তাদের সঙ্গে আমাদের চমৎকার সম্পর্ক, কিন্তু শুরু থেকে এই পর্যন্ত তাদের ইস্যুটিও, তাদের অবস্থানটিও আসলে খুব একটা পরিষ্কার নয়। মানে কতটা আমাদের অনুকূলে, যতটা মানবিকভাবে সহায়তা তারা দিচ্ছে, কিন্তু মিয়ানমারকে চাপ দেবার ক্ষেত্রে তারা কতটুকু করছে। প্রথম কথা, শুরুতে যে কথাটা বলছিলেন, তারা তো দলে দলে স্রোতের মতো নদীর কিনারে চলে আসছে। তো আমাদের তো তাদের ঢুকতে না দিয়ে উপায় ছিল না। আর যদি ওরা ফেরত যায় তো ওরা সবগুলো হয়তো মেরেই ফেলতো, অনেককে মেরেছে। মানবতার কারণে তাদেরকে বাধ্য হয়ে মানে প্রধানমন্ত্রী কিন্তু পারমিশন দিচ্ছে। কিন্তু এর মানে তো এই জন্য বলেন যে তারা বছরের পর বছর সেটি আমাদের কতদিন থেকে আসলে যাবে, এটা তো থাকবে। সত্যই। তবে যে কথাটা বললেন, তো আন্তর্জাতিক কূটনীতির সঙ্গে এগুলো জড়িত। ভারত বললেন, ভারত তো আমাদের বন্ধু, আমাদের তার বড় বন্ধু, তাই তো? আমাদের পার্শ্ববর্তী আমাদের চীন তো আমাদের বন্ধু। তারা যদি এইভাবে সক্রিয়ভাবে অংশগ্রহণ না করে, তাহলে শুধু আমাদের পক্ষে তাহলে এটা একটু কঠিন অবস্থায় তো হয়ে যাচ্ছে বলে আমার মনে হচ্ছে। বিজ্ঞাপন বিরতিতে যাব, তারপরে আমরা আবারও আজকের আলোচনায় ফিরব। সুপ্রিয় দর্শক, বিএসআরএম গণতন্ত্র এখনই নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে এসে আবারও আলোচনা শুরু করব, থাকুন আমাদের সঙ্গেই। আবারও স্বাগত। দেখছিলেন বিএসআরএম গণতন্ত্র এখন। স্টুডিও প্যানেলে আমার সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন সাবেক সচিব ও রাষ্ট্রদূত মোফাজ্জল করিম, এবং রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক, ইউজিসি অধ্যাপক ডাক্তার এবিএম আব্দুল্লাহ। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। এছাড়া আমার সঙ্গে বাসভবন থেকে সংযুক্ত রয়েছেন সাবেক সচিব ও রাষ্ট্রদূত মোহাম্মদ জমির, এবং সংযুক্ত রয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ কায়কোবাদ, ডিস্টিংগুইশড প্রফেসর, ব্র্যাক ইউনিভার্সিটি এবং ফেলো, বাংলাদেশ একাডেমি অফ সায়েন্সেস। আপনাদের দুজনকেও স্বাগত জানাচ্ছি বিএসআরএম গণতন্ত্র এখনে। আমি একটু স্টুডিওতে ছোট করে একটু আলোচনা শুনতে চাই অধ্যাপক ডাক্তার এবিএম আব্দুল্লাহর কাছে। আপনার যেটি আমরা বিরতিতেও আলোচনা করছিলাম অ্যাকচুয়ালি, রোহিঙ্গা নিয়ে, যে রোহিঙ্গা নিয়ে ছোট করে যদি একটু বলেন যে
রোহিঙ্গা নিয়ে আলোচনা হলেই কিন্তু আমরা কূটনৈতিক প্রেশারের কথা যখন আলোচনা হয় চীন, রাশিয়া, ভারতের কথা উঠে আসে। আপনি জানেন চীনের সঙ্গে আমাদের চমৎকার সম্পর্ক, ভারত আমাদের অত্যন্ত সুপ্রতিবেশী, বৃহৎ প্রতিবেশী, এবং রাশিয়ার সঙ্গেও আমাদের কিন্তু সম্পর্ক ভালো, বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। আপনি জানেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার হাত সম্প্রসারিত রয়েছে দুই দেশের মধ্যে। চমৎকার সম্পর্কও রয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে। কিন্তু রোহিঙ্গা ইস্যুতে আমরা তাদেরকে তেমন করে পাই না কেন? আপনার কি বিশ্লেষণ? না, প্রথম কথা হলো ধরেন আমি তো কূটনীতিকও না বা জি। একদম সরাসরি জি, একজন senior রাজনীতিকও না, citizen হিসেবে, তাই জি, তো জি। তবে সাধারণ নাগরিক হিসেবে যে অবস্থা হচ্ছে, জি। যেটা বললেন সবই তো সত্য। জি। ভারত, চীন, আমাদের তো, রাশিয়া, আমাদের তো মানে সবাই তো আমাদের বন্ধু। জি, তো এই মিয়ানমার বা এই রোহিঙ্গাদের ব্যাপারে কিন্তু তারা বলতে পারেন বিমুখ। জি। এটা আমাদের কূটনৈতিকই বলেন, রাজনৈতিক বলেন, ব্যর্থতায় বলেন, যাই বলেন। তা আমার একটা জিনিস মনে হয়, রোহিঙ্গারা যে দেশে আসছে জি। এরা যাবে না, যেতে চায় না। কারণ এরা যে কষ্ট দেশে ছিল, এখানে কিন্তু যে বিভিন্ন এনজিও কর্মী বলেন, মানবাধিকার কর্মী, তাদের খাওয়া দাওয়া পাইলে পুলে যেভাবে আরামে রাখছে, এরা তো রোহিঙ্গা মানে এরা ফেরত যায়, এই আরাম তো আর পাবে না। এরা মনে করেন যেতেও চায় না, যাবেও না। দেশের মধ্যে ছড়ায় আছে, অনেকে নাকি বিয়ে শাদী করছে। অনেকে এমনটিও বলছেন যে ওরা যাক না যাক, মানে ওরা চলে গেলেই যে মানবাধিকার কর্মী এবং কতিপয় এনজিও সকলকে এরাও আমি বলছি চায় না না বোধহয়, এটাও যে এটাও তার- বলতে জি। চাচ্ছি, আপনার কথা সঙ্গে আমি সুর মিলেই বলতে অনেকেই চাচ্ছি। এটি বলছেন। এই একটা পয়েন্ট বলি, দেশে ওরা নাকি বিয়ে শাদী করছে, বিভিন্ন জায়গায় ছড়ায় জি, ছিটে, এটাও করছে। এখান থেকে অনেকে বিদেশে যাচ্ছে, দেখেন ওদের কিন্তু ভাষান্তরে কিন্তু সুন্দর সুন্দর জায়গা নেই, ওখানে এরা যেতে চায় না, তাই তো? এবং এটা যে কথাটা এটি আপনি একটি বললেন, বিরুদ্ধ ক্যাম্পেইন চলছে। ক্যাম্পেইন চলছে, বিশেষ করে যারা এনজিও মানবাধিকার কর্মী, তারা তো এখানে আরামে হোটেল টোটেল নিয়ে 5 স্টার হোটেল যে আরামে থাকে, ওই ভাষাঞ্চরে যায় তো এটা পাবে না। সুতরাং আর তাছাড়া এটা তো রিস্কি, তো যাই হয়তো মেরেও ফেলে। ওরা যদি নাগরিকত্ব সিকিউরিটি পুরোপুরি না পায়, তাহলে আমার মনে হয় রোহিঙ্গারা বোধহয় আর কোনোদিন যাবে বলে আমার মনে হয় না। যদি আমরা দেশীয়ভাবে, কূটনৈতিকভাবে, বা চায়না বলেন, ভারত বলেন, বা এদের সঙ্গে যদি মিলে আমরা এটাকে সমস্যার সমাধান করতে না পারি, রোহিঙ্গারাও কিন্তু যাবে বলে মনে হয়, ওরা দেশেই থাকে যাবে। জি, জনাব মোহাম্মদ মনে জমির, হচ্ছে আর কি। আপনার কাছে একটি প্রশ্ন আমার, একটু একাধিক প্রশ্ন করতে চাই, যদি আপনি সংক্ষিপ্ত আকারে জবাব দেন। সেটি হচ্ছে যে চীন, ভারত, রাশিয়ার কথা তো বললাম আমরা। জি। আপনি যদি আমাদেরকে একটু বলেন যে ভারত তো জাতিসংঘ সাধারণ পরিষদে মানে নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্যপদ লাভ করেছে, এটি আমাদের অনুকূলে কোনো কাজে আসবে কিনা, এক। 2 নম্বর হচ্ছে যে ভারতের মানে কূটনীতিটি রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের জন্য কি রকম রয়েছে, এবং 3 হচ্ছে মিয়ানমারে যে নির্বাচন রয়েছে আগামী নভেম্বরে, সেটির কারণে রোহিঙ্গা ইস্যু আরও প্রলম্বিত হবে কিনা। মানে কোভিড একটি কারণ, কোভিডের কারণে এটি ধীরগতি পেয়েছে, নির্বাচনও কি আরও পিছিয়ে দেবে কিনা। এই 3টি প্রশ্নের জবাব যদি দেন। তো আপনাকে ধন্যবাদ। আমি বলি যেটা, সেটা হচ্ছে 3টে ইন্টারেস্টিং নিউজ আইটেম আছে আজকে পত্রপত্রিকায়, এবং অলসো বিবিসির থেকে, এবং এইটা আল জাজিরাতে উল্লেখ করা হয়েছে। সেটা হচ্ছে যে ফেসবুক বলছে যে তারা শেয়ার করেছে তাদের ডাটা জাতিসংঘের ইনভেস্টিগেটরদের সঙ্গে, 1 নম্বর। 2 নম্বরটা হচ্ছে ভেরি ইন্টারেস্টিং, যে মিয়ানমারের থেকে একটা লোক লিখেছে, বাইরে পাঠিয়েছে, যে ইউনিয়ন ইলেকশন কমিশন যেটা আছে মিয়ানমারের, তারা এই যে ইলেকশন হতে যাচ্ছে সেখানে পেস বলে, PACE একটা গ্রুপ আছে, পিপলস অল অ্যালায়েন্স ফর ক্রেডিবল ইলেকশনস, তারা সচেষ্ট ছিল এই ইলেকশনটা মনিটর করবে। কিন্তু তাদেরকে ওরা প্রথমে না করার পরে এখন বলছে আচ্ছা তোমরা থাকতে পারো, কিন্তু যেহেতু তোমরা বিদেশি পয়সা পাও সেই জন্যে তোমাদেরকে আমরা বিশ্বাস করি না। কিন্তু এইখানে আরেকটা প্রশ্ন উঠছে, তাহলে হোয়াট উইল হ্যাপেন পরবর্তীতে? তাদের জবাবদিহিতা যেটা করতে হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে আর ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে করতে হবে, সেটার ব্যাপারে তারা কি করবে? কারণ যে ইলেকশন যেটা হবে সেখানে অবশ্যই যেটা মনে হয় সেটাই হবে, সেটা হচ্ছে যে আমরা দেখব অং সান সু চি তিনি আবার প্রধানমন্ত্রী হয়ে আসবেন, এবং তার উপরে যে একজন আছেন যিনি চিফ অফ ডিফেন্স স্টাফ, তিনি হয়তো এবারে প্রেসিডেন্ট তাদের হবেন। দেশে কি হবে জমি ভাই, তাদের কি হবে, এটি আমাদের আলোচ্য বিষয় নয়। কিছু করণীয় আছে কি নেই এই প্রশ্নে
কি বলছে জিজ্ঞেস করো। আমি বলছি যে তাদের নির্বাচনে তাদের কাঠামো কি হবে, কে সরকার প্রধান আপনি কি হবে। বললেন আমি ঠিক বুঝতে পারলাম না। আমি বলছি যে তাদের নির্বাচন কাঠামো বা ফলাফল নিয়ে আমি শুনতে চাইনি। আমি আপনাকে প্রশ্ন করেছি যে রোহিঙ্গা ইস্যু প্রত্যাবাসনের ক্ষেত্রে আগামী নির্বাচন এটিকে আরো প্রলম্বিত করবে না ত্বরান্বিত করবে। এক, ভারতের অবস্থান কি এবং ভারত অস্থায়ী সদস্য হওয়ায় আমাদের কোনো লাভ হবে কিনা। না না আমি বলি যেটা সেটা আমি ইচ্ছাকৃতভাবে বললাম, কারণ নির্বাচনে যদি বর্তমান প্রেক্ষিতে যদি আবার অং সান সু কি আসে জি। এবং তার সঙ্গে যদি আসে এই আর্মি জেনারেলরা, আমরা ধরে নিতে পারি সম্ভাবনা এদের ফেরত যাওয়া প্রত্যাবাসন হওয়ার সম্ভাবনা আরও কমে আসবে। আচ্ছা, এবং ভারত- দ্বিতীয় জি। জিনিসটা যেটা হচ্ছে সেটার যে ওরা যে ইনভেস্টিগেশন টিম হিসেবে যে জাতিসংঘ যেতে চেয়েছে সেটাও হবে না। জি অন করে রাখো। জি, ভারতের অবস্থানটি কি বলবেন? ভারতের অবস্থানটি আপনি কি দেখেন? এবং আমাদের ভারতের অবস্থান যেটা হবে যে সেটা হচ্ছে ভারত বুঝতে শুরু করেছে যে শুধু খালি নিজেদের কথা চিন্তা করলে হবে না মিয়ানমারের ব্যাপারে, জি। তাদেরকে বাংলাদেশের ক্ষেত্রে যদি একটু না দাঁড়ায়, জি। সমর্থন না করে, জি, কিন্তু কতটা সমর্থন করবে সেই ব্যাপারে আমি বেশ দ্বিধান্বিত। আচ্ছা, জি, আপনি থাকুন আমাদের সঙ্গে। জনাব মফিজুল করিম, আপনার বিশ্লেষণ কি এই তিনটি ইস্যুতে আপনি যদি একটু করেন? প্রথমটা কি? যে ভারতের অবস্থান কি এই রোহিঙ্গা ভারতের ইস্যুতে? অবস্থান। শুরুটা আমরা জানি, এখন কি মনে করেন আপনি? ভারতের অবস্থান আমার বিবেচনায় সবসময় হচ্ছে কূটনৈতিক একটা অবস্থান। জি, মানে বাতাস বুঝে বুঝে সেটা বুঝে আমাদের বুঝে জন্য চলা। কতটা কার্যকর? আমাদের জন্য কার্যকর হবে তখনই জি। যখন আমরা কিছু দৃশ্যমান কিছু ফল দেখব। জি। তারা এখন আগের যে একটা অনড় অবস্থান ছিল, জি। গোড়াতে তো ভারত বলেছিল জি। যে এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার, এবং জি, নরেন্দ্র মোদী সমর্থন সফর করে নরেন্দ্র মোদী তখন সফর করে সেখানে তিনি তাদের- জি। বলেছিলেন জি। যে যারা ছিল সন্ত্রাসী ছিল এদেরকে দমন করার জন্য সমর্থন করেছিলেন। পরে সেখান থেকে আস্তে আস্তে সরে এসে এই অবস্থায় এসছে। কারণ এখন মনে করছেন যে আমাদের অনুকূলে তারা হ্যাঁ, কাজ তার করবেন। করবার সম্ভাবনা আছে, কারণ ভারত এখন ভারত যে অস্থায়ী সদস্য হলো নিরাপত্তা পরিষদে, এটি আমাদের কোনো কাজে লাগবে কিনা? লাগাতো উচিত। ওখানে গেছে আমাদের চাইতে সবচেয়ে কাছের বন্ধু বা কাছের মানুষ, কাছের আত্মীয়। জি, আমরা দুঃসম্পর্ক আত্মীয় না, আমরা কাছের রক্তের আত্মীয়। সম্পর্ক বলছি হ্যাঁ, আমরা। রক্তের সম্পর্ক। জি, আমাদের সম্বন্ধে যদি ওখানে তারা ভূমিকা পালন না করে, জি। তাহলে পরে তো এটা অত্যন্ত দুঃখজনক হবে। আমরা আশা করব। জি। তবে এই তবেটা কিন্তু ইম্পর্টেন্ট, আমি আর বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না। সেটা হচ্ছে প্রত্যেক দেশ, সেটা ভারতই হোক আর চীনই হোক বা রাশিয়া যেই হোক না কেন, প্রত্যেকে নিজের স্বার্থটা অক্ষুণ্ণ রেখে যা করার করবে। যেমন মনে করুন চীন এত বিনিয়োগ করছে এবং আরও বিনিয়োগ করার আশা, চীনের সঙ্গে তাদের যে সম্পর্ক, ওটাকে প্রাধান্য দিয়ে জি। তারা চলবে। এমন কিন্তু কিছু আঞ্চলিক শান্তি নিরাপত্তা যদি বিঘ্নিত হয়, তাহলে চীন বলুন, ভারত বলুন, রাশিয়া সকলেই তো ক্ষতিগ্রস্ত হবেন, এমন একটি আলোচনা তো আছে। শুনে নিগলা আলোচনাই, ওই যে সবাই যে ক্ষতিগ্রস্ত হবে এই ছোট মিয়ারা। বাংলাদেশ ছোট মিয়া বলতে আমি বাংলাদেশ এবং আমাদের মতো যারা আর কি ছোট ছোট কম শক্তিধর তারাই, ওই পরাশক্তিরা কোনো ক্ষতি, এমনকি ভারতেরও ক্ষতি তেমন কিছু হবে টবে না। তো ফলে মানে আঞ্চলিক শান্তি নিরাপত্তা বিঘ্নিত হলে ভারত ক্ষতিগ্রস্ত হবে না, এটা আমার মতে আর কি, এটা অনেকটা থিওরিটিক্যাল। বাস্তব সত্য হচ্ছে যাদের নিজের শক্তি আছে, নিজের পায়ে দাঁড়ানোর শক্তি আছে, সে এই সমস্ত ইয়েতে সম্পর্কের জন্য তার কিছু যায় আসে না। আরেকটি প্রশ্ন যেটি আমি করেছিলাম জনাব মোহাম্মদ জমিরকে, সেটি হচ্ছে যে আমরা কোভিডের কারণে তো আমাদের দ্বিপাক্ষিক আলোচনা বলুন, বহুপাক্ষিক আলোচনা বলুন, কূটনৈতিক উদ্যোগগুলো কিছুটা তো শ্লথ হয়েছে, এটি মানতেই হবে, বৈশ্বিক একটি মহামারী যেহেতু। সামনে নির্বাচন, তিনি ব্যাখ্যা করেছেন যে এই নির্বাচনে কি হতে পারে, যদি আগের মতো হয় তাহলে তিনি দ্বিধান্বিত। আপনি কতটা আশান্বিত বা কতটা দ্বিধান্বিত এই বিষয়টিকে ত্বরান্বিত করবার ক্ষেত্রে, না, মানে রোহিঙ্গাদের ফেরত পাঠানো? আমি জমির সঙ্গে একমত। জি। এই নির্বাচনের থেকে জি। আমাদের খুব বেশি কিছু আশা করা নেই, বরং আমাদের আশাটা আরও দুরাহত হয়ে যাবে। এই জন্যে দুরাশা হয়ে যাবে এই জন্যে, মানে শঠ লোকের যারা আর কি, মানে দুষ্ট লোকের অজুহাত খোঁজার তো আর কোনো কিছু থাকে না। সে যে কোনো ইস্যু পেলে পরে অজুহাত নেবে। মিয়ানমার বলবে ভাই এখন এই নিয়ে আলোচনা করার সময় নেই, এখন নির্বাচন নিয়ে বড় ব্যস্ত আছি। আচ্ছা ঠিক আছে, নির্বাচনের পরে
এরা কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের কথা দিয়ে জি, কথা সবসময় রাখেনি। ব্যাকআউট করে, কথা রাখেন। জি। এবারও নির্বাচনটাকে একটা ভালো একটা অজুহাত হিসাবে খাড়া করবে, ফলে কোনো ফলপ্রসূ আলোচনা হবে না, বিষয়টার কোনো অগ্রগতিও হবে বলে মনে করি না। বরং বিষয়টা 2020 সাল থেকে পিছিয়ে 21 সালে চোখ বুজে চলে যাবে। জি, আমি একটু যেতে চাই অধ্যাপক ডক্টর মোহাম্মদ কায়কোবাদ। আপনি শুনছেন আমাকে? জি জি, আপনার সঙ্গে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করতে চাই। শুরুতে যদি একটু আপনার করোনাকালে যে শরণার্থীরা এসছে রোহিঙ্গা, তাদের যে শিশুরা আছে, শিক্ষার্থী হবার অমিত সম্ভাবনা যাদের মধ্যে, কিন্তু প্রয়োজনীয় অবকাঠামো এবং শিক্ষাক্রম ইত্যাদির ঘাটতির কারণে বা অনুপস্থিতির কারণে তারা তো একটি অনিশ্চয়তার দিকে এগিয়ে চলেছে। এটি নিয়ে যদি একটু মন্তব্য করেন, কিংবা করোনা নিয়ে এবং রোহিঙ্গাদের নিয়ে যদি আপনার কোনো বিশ্লেষণ আপনি শেয়ার করতে চান। আমি আলোচনা শুনলাম জি রোহিঙ্গাদের ক্ষেত্রে। আমরা জানি আমাদের আওয়াজ বাড়াবে। সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ। আমরা যদি জনঘনত্বের বিচারে যাই, তাহলে কোনো দেশেরই জনঘনত্ব শহর ভিত্তিক নয়, এরকম দেশের আপনাকে মৃদু শুনতে পাচ্ছি, আরেকটু সবচেয়ে বেশি। যদি জোরে বলেন। বাংলাদেশের জনঘনত্ব সবচেয়ে বেশি সকল দেশের মধ্যে। এর মধ্যেও 12 লক্ষ রোহিঙ্গা শরণার্থীদের আমরা নিয়েছি। জি আন্তর্জাতিক সম্প্রদায় এর উচিত বাংলাদেশকে বাহবা দেয়। বাংলাদেশ কিন্তু সেই বাহবাটা পায়নি। 12 লক্ষ মানুষ নিচ্ছে। বেশ কয়েক বছর আগে সিরিয়ান উদ্বাস্তুরা ভূমধ্য সাগরে ডুবে মারা গেল। এরাও যীশু খ্রিস্টের সন্তান ছিল। কোন উন্নত দেশের উন্নত মূল্যবোধের মানুষ কিংবা সম্প্রদায় তাদের কিন্তু বাঁচাতে আসে, বাংলাদেশ কিন্তু বাঁচাতে এসেছে। এই 12 লক্ষ রোহিঙ্গা আমরা চাইলে তাদেরকে দেশে ঢুকতে বাধা দিতে পারতাম, সেই বাধাটা দেয়া হয়নি। আমার কাছে খুব দুঃখজনক লাগে যে আন্তর্জাতিক সম্প্রদায় এইটাকে বাংলাদেশের প্রশংসা করলো না। এখন যে সমস্যাটা হয়েছে, এই আলোচনাগুলো আমরা করেছি অধ্যাপক ডক্টর কায়কোবাদ, এই আলোচনাগুলো আমরা করেছি পুনরাবৃত্তি না করে। যে প্রশ্নটি আপনাকে করেছি, রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলোতে যেসব শিক্ষার্থী রয়েছে, শিশু কিশোর রয়েছে, তাদের শিক্ষার বিষয়টি নিয়ে আপনি কতটা ভাবেন বা কি করা দরকার, আমাদের কি করণীয় বা আন্তর্জাতিক সম্প্রদায়ের কি করণীয়, এটি যদি একটু বলেন। আমাদেরও করণীয় আছে, তার থেকে বেশি আন্তর্জাতিক সম্প্রদায়। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ওখানে যে শিশু ছেলেমেয়েরা আছে তারা যাতে যথাযথ শিক্ষা পায়, তার জন্য যে ব্যবস্থা তৈরি করা দরকার সেটা যেন তারা করে। বাংলাদেশের পক্ষে এই কাজগুলো করা খুবই খুবই কঠিন। আমাদের নিজেদেরই অনেক সমস্যা, অনেক মানুষ, সেই সুবিধাটা আমরা রোহিঙ্গাদের পর্যন্ত বিস্তৃত করতে পারবো সেই সুযোগ সুবিধা আমাদের কম। আন্তর্জাতিক সম্প্রদায়ের এই বিষয়টা দেখা উচিত। জি, আমরা একটু চলে আসি আমাদের নিজেদের সমস্যায়। আপনি জানেন যে করোনার কারণে আমাদের শিক্ষা খাতে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে। আপনি জানেন যে দীর্ঘদিন ধরে স্কুল কলেজগুলো বন্ধ রয়েছে। আমরা গতকালকে সিদ্ধান্ত পেয়েছি আপনার যে জেএসসি এবং জেডিসি পরীক্ষা হবে না। জেডিসি পরীক্ষা হবে না। এর আগে আমরা জেনেছি যে প্রাথমিক সমাপনী পরীক্ষা হবে না। এগুলো নিয়ে আপনি কি বলবেন? আসলে এই পরীক্ষাগুলোর উপযোগিতা কতখানি, পরীক্ষার মাধ্যমে জ্ঞান মূল্যায়ন, মেধা মূল্যায়ন, এটা কতটা জরুরি? এই সময়ের আলোকে এই সিদ্ধান্তকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? 2010 সালে যে আমাদের শিক্ষানীতি প্রণীত হয়েছিল, সেখানে সুপারিশ ছিল পিএসসি, জেএসসি, জেডিসি এগুলো আয়োজনের কোনো প্রয়োজন নেই। আমি যখন ছাত্র ছিলাম আমার সময় কিন্তু ছিল না। আমার সময় প্রাইমারি বৃত্তি পরীক্ষা ছিল, জুনিয়র বৃত্তি পরীক্ষা ছিল। যে সকল ছেলে মেয়ে পড়ালেখায় বেশ ভালো তারা সেই পরীক্ষা অংশগ্রহণ করত। এখন সারা দেশের ছেলে মেয়েরা অংশগ্রহণ করে, তাদের উপর বাড়তি চাপও রয়েছে। এবং এটা করার কোনো প্রয়োজন ছিল না। সরকার খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে যে পিএসসি, জেএসসি কিংবা জেডিসি আয়োজন করা হবে না। এর পরিবর্তে স্কুলগুলোতে বার্ষিক পরীক্ষা ইত্যাদি ইত্যাদি এর মাধ্যমে তারা পরবর্তী শ্রেণীতে উঠবে।
আমাদের দেশে এই শিক্ষার বিষয়ে সরকার যে উদ্যোগগুলো নিয়েছে জি তার একটি হলো মার্চ মাসে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা জি। করেছে। এটা আমার মনে হয় যে সঠিক সিদ্ধান্ত হয়েছে, কারণ ঘনবসতিপূর্ণ দেশ হওয়ার ফলে সামাজিক দূরত্ব বজায় রেখে চলা আমাদের জন্য অত্যন্ত কঠিন, এবং এই সিদ্ধান্তগুলো ঠিকই আছে। এবং তারপরে শিক্ষা মন্ত্রণালয় টেলিভিশনের মাধ্যমে পাঠদানের একটা কর্মসূচি নিয়েছেন। হয়তোবা সবাই সেখানে সম্পৃক্ত করতে পারছে না, কিন্তু অনেক ছেলে মেয়ে সম্পৃক্ত হতে পারছে। যে জায়গাটিতে আমার মনে হয় মিসিং লিঙ্ক, সেটার বিভিন্ন সময় আমরা বলছি অগাস্ট মাসেও স্কুল খোলা হবে না, সেপ্টেম্বর মাসেও স্কুল খোলা হবে না। এগুলো সব নেতিবাচক কথা আমাদের ছেলে মেয়েদের জন্য। ছেলে মেয়েদেরকে শিক্ষায় মনোনিবেশ করানো উচিত ছিল, তাকে শিক্ষার ধারাবাহিকতা রাখা উচিত ছিল। আমাদের শিক্ষকদের উচিত ছিল তাদেরকে বলা এই সপ্তাহের প্রথম অধ্যায় শেষ করো, তারপরের সপ্তাহে দ্বিতীয় অধ্যায় শেষ করো। এবং অভিভাবকদেরও উদ্বুদ্ধ করা উচিত ছিল তারা যেন তাদের ছেলে মেয়েদের পড়ালেখা যাতে তারা মনোনিবেশ করে এইরকম পরিবেশ তৈরি করে। এখন ছেলেমেয়েরা প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা সময় অতিরিক্ত পাচ্ছে। এই অতিরিক্ত সময়টা যদি তারা জ্ঞানার্জনে নিজেদেরকে মনোনিবেশ করাতে পারতো, তাহলে আমাদের কত লাভ হতো, সাপে বর হতো, সংক্ষেপে সাপে বর হতো। কিন্তু আপনাকে আমি সেইটা সম্ভবত আমরা জি আপনাকে আমি যে কথাটি বলতে চাই, ফিরে এসে আপনার কাছ থেকে শুনবো। আপনি বলছেন যে 2 ঘন্টা 3 ঘন্টা অতিরিক্ত সময় পেত, কিন্তু পরিবারের অভিভাবক যারা পিতা মাতা বা অন্য যারা আছেন, এই করোনা কালে তাদের মনোজগতে যে পরিবর্তন এসেছে, তারা যে মানসিক ট্রমার মধ্যে দিয়ে গেছেন, এটি কতটা সম্ভবত শুনবো আপনার কাছে। আমি একটু স্টুডিওতে ফিরতে চাই। জনাব মোফাজ্জল করিম, আপনি এই কি বলবেন এই বিষয়ে? কারণ আমি যে প্রশ্নগুলো করেছিলাম এখান থেকে 2-1টি আপনার কাছেও করতে চাই। সেটি হচ্ছে যে আমি জানতে চেয়েছি যে পরীক্ষাই কি মেধা যাচাইয়ের একমাত্র মাধ্যম কিনা? কারণ আমরা এখন পরীক্ষা নিচ্ছি না, যদিও অধ্যাপক কায়কোবাদ বলেছেন, আমরাও জানি আমাদের 2010 সালের শিক্ষানীতিতে এই পরীক্ষাগুলোর ব্যাপারে কোনো বক্তব্য ছিল না, বরং এইটি না করা ছিল, কিন্তু আমরা এটি করেছি। এটির জন্য অনেকেই বলছেন যে কোচিং বাণিজ্যকে উৎসাহিত করা, নোট বই বাণিজ্যকে উৎসাহিত করা, গাইড বইকে উৎসাহিত, নানান বিষয় আছে। অভিভাবকদেরও অনেক ধরনের ঘাটতি খামতি রয়েছে। আপনি কি বলবেন? আপনি যে কথাগুলো শেষের দিকে বললেন যে নোট বই আর মুক্তমুখ ইত্যাদি, এটা উড়িয়ে দেওয়া যায় না। সত্যি কথা চিন্তা করে দেখুন, এই যে প্রফেসর কায়কোবাদ বা যে ডক্টর আবদুল্লাহ, প্রফেসর আবদুল্লাহ, এরাও তো এককালে, বা আমরা নিজেরাও, আমি ওনাদের সমকক্ষ না, কিন্তু তারাও তো এককালে লেখাপড়া করেছেন প্রাইমারি স্কুলে, হাই স্কুলে। সেখানে কি কোনদিন এরকম পিএসসি আর জিডিসি আর অমুক আর তমুক ছিল না? কি ছিল? ক্লাস 5-এ একটা বৃত্তি পরীক্ষা বলেছেন, এবং সেই বৃত্তি পরীক্ষা সবার জন্য বাধ্যতামূলক ছিল না, মেধাবীরা যারা, এবং সেটা শিক্ষকরা ঠিক করতেন। এই মেধাবীর মধ্যে বৃত্তি পরীক্ষা দিয়ে হয়তো আবদুল্লাহ সাহেব বা কায়কোবাদ সাহেবেরা বৃত্তি পেয়েছেন। হ্যাঁ, তেমনি ক্লাস 8-এও একটা বৃত্তি পরীক্ষা প্রচলন ছিল। কিন্তু কই, তাতে যে তাদের মেধা বিকাশে যে অসুবিধা হয়েছে তা তো না। তারা যেটুকু লেখাপড়া করে ঠিকই করে গেছেন। শ্রেণীতে যেটুকু কম্পিটিশন ছাত্রীদের মধ্যে হওয়ার ছিল, সেটাও হয়েছে। ব্যাস, মাঝখান থেকে এইটা এসে বাচ্চাদের, বিশেষ করে প্রাইমারি স্কুলের বাচ্চাদের এমন মানসিক চাপের মধ্যে ফেললো, আর সঙ্গে সঙ্গে গার্জিয়ানদেরও এমন মানসিক মধ্যে ফেলে দেওয়া হলো, তাড়াতাড়ি করে দেখো এবার তো বাঁচা গেল, এবার তো পরীক্ষা হবে না, তাহলে কিভাবে মেধা মূল্যায়ন হবে, কি করে তাদেরকে পরের ক্লাসে নেওয়া হবে? ওই তো স্কুলে কথা আলোচনা এগুলো কিছু না, অটোপ্রমোশন লাগে না, কিচ্ছু লাগে না। স্কুলের যেটা বলা হচ্ছে যে স্কুলের পরীক্ষাটা হবে, এই পরীক্ষাটাই সুষ্ঠু সুন্দরভাবে হোক, এবং এটার জন্য একটা ম্যানেজিং কমিটি আছে স্কুলের, এটার জন্য শিক্ষকরা আছেন। আমরা যখন লেখাপড়া করছি, আপনারা যখন লেখাপড়া করছেন, যখন এগুলো ছিল না জেডিসি আর পিএসসি, তখন কি হতো? তখন কি মেধার কোনো কমতি ছিল নাকি? ঠিকই তো হয়েছে, বিকাশ তো ঠিকই তো হয়েছে যেটুকু হওয়ার। তো অতএব এটা ঠিক আছে, এই মানসিক চাপটাপ থেকে বাঁচলো, নোট বইয়ের ব্যবসা থেকে, কোচিং ক্লাসের ব্যবসা থেকে বাঁচা গেল, এটা ঠিকই আছে, এইভাবে চলতে দেওয়া উচিত। আগের সিস্টেমটাকে ফিরিয়ে নিয়ে আসুন। হ্যাঁ, এখানে গুরুত্বপূর্ণ দিক যেটা আর কি, এটা আমি জানি না আপনারা একমত হবেন কিনা, এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, কারণ প্রায় সারা জীবনই শিক্ষার সঙ্গে পরোক্ষভাবে হলেও জড়িত ছিলাম প্রশাসনে থাকার জন্যে। আমাদের দুঃখের বিষয় হচ্ছে, আমাদের আজকাল আর সুপারভিশন ইন্সপেকশন বলে কোনো জিনিস নাই, বুঝতে পারছেন?
আগে কি ছিল, একটা স্কুলের প্রাইমারি স্কুল সে যতই গণ্ডগ্রামে যতই প্রত্যন্ত অঞ্চল হোক না কেন, সেখানে তাদের একটা সবসময় একটা ভয় ভীতি কাজ করতো যে এই বোধহয় ইন্সপেক্টর সাহেব চলে আসলো, ইন্সপেকশন করে আইসাই পড়াশোনা ধরবে, তারপরে 2 কলম এমনভাবে লিখবে যে এদের স্কুলের অস্তিত্ব নেই, এই সমস্ত উঠে গেছে। জি জি, এই সমস্ত সুপারভিশন, ইন্সপেকশন ইত্যাদি উঠে গেছে। দ্বিতীয়ত, ম্যানেজিং কমিটি কারা দিয়ে করা হয়? যে একটা অপগণ্ড ওই এলাকার মধ্যে একটা মাস্তান, কিন্তু তার রাজনৈতিক সাপোর্ট আছে, বাস তাদের দিয়ে। তো কি করবেন আপনি? এগুলা ঠিক করেন, এই জায়গাগুলোতে এগুলা মনোযোগ দিতে হবে। সর্বোপরি আমি বহুকাল ধরে বলে আসছি, সর্বোপরি প্রাইমারি স্কুলের টিচারদের জি, যেভাবে বেতন দেন, যেভাবে সামাজিক মর্যাদা দেন, এইটা থেকে আপনারা তেঁতুলের বীজ রুয়ে তারপরে সেখান থেকে প্রাথমিক বিদ্যালয়ের মানে শিক্ষা এখন বেতন ভাতা অনেক সুযোগ সুবিধা যতই বেড়েছে। হোক না কেন, আগের চেয়ে অনেক বেড়েছে। বেড়েছে বটে, জি। কিন্তু সামাজিক মর্যাদা কি বেড়েছে? এগুলো সমস্ত কিছু করে আপনি ইয়ে করেন। জি জি, ডাক্তার ইব্রাহিম আব্দুল্লাহ, আপনি যদি একটু বলতেন যে কথাটি অধ্যাপক কায়কোবাদ বললেন যে এই সময়টি কি আরো মানে সাপে বর বা কাজে লাগালে সোনায় সোহাগা হতে পারতো 2 ঘন্টা 3 ঘন্টা বেশি। আমি তাকে যে প্রশ্নটি করেছিলাম যে আসলে এই সময়ে যে মানসিক যে চাপ, এটি নিয়ে শিক্ষার্থী তাদের মনোযোগে তো বিশাল পরিবর্তন এসছে, এবং অনলাইন শিক্ষা কতটা আসলে কাজে আসছে জনস্বাস্থ্য বিষয় নিয়ে বা চিকিৎসা, মানে এই যে আপনারা এগুলো নিয়ে কাজ করেন, আপনার কি মনে হয় এই জায়গাটি আসলে তো করোনার প্রেক্ষাপটে? তো সর্বস্তরে দেখতে হবে, তো এটা তো আসলে এটা বলতে পারেন যে করোনার কারণে একটা তো বিপর্যস্ত অবস্থা, বিধ্বস্ত অবস্থা, তাই না? যেগুলো করা হচ্ছে এটা তো নিরুপায় হয়ে বা বাধ্য হয়ে করতে হচ্ছে, বা আমরাও বিভিন্ন সময় সাজেশন দিচ্ছি এই সিস্টেমে তো পরীক্ষা নেওয়া যাবে না, কারণ বাচ্চারা তো একসাথে এতগুলো এসে সংক্রমণের ঝুঁকি তো বাড়বেই। সুতরাং তো আমি বিভিন্ন সময় বলে আসছি এটাও ঠিক হবে না। ইভেন যে স্কুল খোলার কথা ছিল এখনই, সেটাও হঠাৎ করে করা ঠিক হবে না। একটা ক্লাসে 50-100 ছাত্র পিছিয়ে দেওয়া হয়েছে, পিছিয়ে দেয়, তাই না? এটা দেওয়া হয়েছে, কারণ সুতরাং কিন্তু ঠিকই আছে। এখন যেটা বললেন কিন্তু আসলে লম্বা আলোচনা তো। প্রথম কথা, যেগুলো এই সিস্টেমটা তো আপাতত স্থগিত রাখা হয়েছে, আগের সিস্টেমে পরীক্ষাটা নেবে বিশেষ অবস্থায়। ভবিষ্যতে কিন্তু এখনই একটা চিন্তা ভাবনা করে একটা রূপরেখা তৈরি করা দরকার। এটা কি ভবিষ্যতে কি হবে, কতদিন থাকবে, এটা করতে পারবো কিনা। কারণ এগুলো তো শুধু প্রাইমারি বলে, প্রাইমারি স্কুল, হাই স্কুল, জেএসসি, জেডিসির ব্যাপারে আমাদের তো আরও শিক্ষা আছে, ইউনিভার্সিটি আছে, কলেজ আছে, মেডিকেল কলেজ আছে, কত কিছুই তো আছে। ওগুলোর ব্যাপারেও তো ওদের তো আর পিএসসিও নাই, জেডিসিও নাই, তাদেরও তো একটা চিন্তা ভাবনা রাখতে হবে। আমরা পিএসসি টিএসসি যেগুলো বলে, এগুলো তো সব প্রাইমারি হাই স্কুল এই পর্যন্ত, তারপরে লাগবে না এইচএসসি, তারপরে লাগবে না। সেই জায়গায় আমরা দেখেছি তো যে পরীক্ষা হয়েছে তো ফলাফল হয় না, ফলাফল হয়েছে সেটাই তো বলছি, কারণ ভর্তি নিয়ে এক সেই ধরনের ব্যাপারেও তো একটা জটিলতা, ডিসিশন তো নিতে হবে ভর্তি আমাদের। শুরু হয়েছে তো ক্লাস কবে হবে, কিছু একটা করতে, কারণ ব্যাপারটা তো এখন একটু যেহেতু অবস্থাটা এখনো ফেভারেবল না, আমার মনে হয় আর কিছুদিন এটা অবজার্ভ করতে হবে। পড়াশোনা তো চালাইতে, যেহেতু একটু বিপর্যস্ত অবস্থা, আরো কিছুদিন অবজার্ভ করে আমাদের দেখতে হবে যে করোনার সংক্রমণ কমে কিনা। করোনার সংক্রমণ কমার সম্ভাবনা আছে। আমরা সাধারণত বলি এখনো ধরেন এই যে 20 অ্যারাউন্ড 20, 19, 18, 17 এরকম, তো এতে যদি 5%-এর নিচে আসতে থাকে তাহলে তখন ধরে নিতে পারেন যে সংক্রমণের ঝুঁকি কমে গেছে, তখন কিন্তু সব স্বাভাবিক হতে পারবে। এতদিন পর্যন্ত আমাদের কিছুটা অপেক্ষা করতে, এখনই দেখছি এটা হলো মানুষ, সেগুলো মানুষ উদাসীন, ড্যাম কেয়ার মানে না, চলে না। কিন্তু তাই বলে এই উদাসীনতা আমরা বাচ্চাদের উপরে যেন চাপিয়ে না দেই। বাচ্চাদের যদি আমরা ছেড়ে দেই স্কুলে দৌড়াদৌড়ি, লাফালাফি, খেলাধুলা করে, সংক্রমণের ঝুঁকি কিন্তু মারাত্মক বাড়বে। একজন আক্রান্ত, ছোট ছোট বাচ্চা তো, কার মধ্যে আছে, এরা আবার ঘরে যা আক্রান্ত করাবে, বাপ মা করাবে, পাড়া প্রতিবেশী করাবে। সুতরাং এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমাদের আর কিছুদিন একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে, প্রয়োজনে একটা পরামর্শ কমিটির পরামর্শ অনুযায়ী, কারণ পরীক্ষা হয়তো টেম্পোরারি বন্ধ করতে পারেন, যুগ যুগ ধরে তো বন্ধ করতে পারবেন না। একটা অবস্থার ব্যবস্থা করতে হবে, বিকল্প কিছু চিন্তা ভাবনা করে রেডি করতে। এখন বন্ধ করে রাখলেন তাতে কি হলো? তাতে সমস্যার সমাধান তো হলো না, একটু ঠেকালেন, এই তো। কিন্তু পরবর্তী পর্যায়ে এগুলোর ব্যাপারে কিন্তু চিন্তা ভাবনা করে রাখতে হবে, এবং সর্বস্তরে প্রাইমারি থেকে শুরু করে ইউনিভার্সিটি, কলেজ, সব জায়গায় শিক্ষার অবস্থা, পরীক্ষার অবস্থা কি কি করতে হবে না হবে, বিশেষ করে টেকনিক্যাল গুলা, মেডিকেল বলেন, ইঞ্জিনিয়ারিং বলেন, এ তো খালি বই পড়ে থিওরিটিক্যাল পড়ে তো হবে না, হাতে কলমে শিখতে হবে। সুতরাং এই ব্যাপারেও কিন্তু আমাদের চিন্তা ভাবনা রাখার দরকার এখন থেকে। জি, আমি এখন যেতে চাই একটু সাবেক প্রধান তথ্য কমিশনার জনাব মোহাম্মদ জমিরের কাছে। জমির ভাই, আপনার কাছে শুনতে চাই, আপনি নিশ্চয়ই জানেন ইতোমধ্যেই সরকারের তরফ থেকে, শিক্ষা মন্ত্রণালয় থেকে যেসব তথ্য পাওয়া যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে বার্ষিক পরীক্ষার একটি বিকল্প মূল্যায়ন পদ্ধতি বের করবার চিন্তা করছে সরকার। আপনি এক্ষেত্রে কোনো পরামর্শ দেবেন কিনা? আপনার ধন্যবাদ। আমি যেটা বলি সেটা হলো, আমি নিজে কিন্তু আমি অ্যাডজাংক্ট প্রফেসর
ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে পড়াই আমি, জি মিডিয়া ল অ্যান্ড এথিক্স, ওখানে পড়াই মাস্টার্সে। জি তো পড়াতাম গত 4-5 মাস, আর পড়াচ্ছি না বর্তমান পরিস্থিতির কারণে। তবে এই জিনিসটা ঠিক যে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, এই যে কোভিডের কারণে এই যে বলা হয়েছে, একদম ঠিক নিয়েছে সিদ্ধান্ত সরকার যে অক্টোবর মাসের আগে স্কুল বন্ধ থাকবে, স্কুল খুললে অক্টোবর মাসে মাঝামাঝির দিকে স্কুল খুলবে। কিন্তু আমি মনে করি যে আপনাদের অনেকেরই জানেন এবং দেখছেন, এই যে প্লাবন এবং ঝড় এবং অন্যান্য কারণে যারা সবাই চলে গেছে যে যার নিজের গ্রামের বাড়িতে, জি। সেখান থেকে ডিজিটালি ক্লাস করা ইট হ্যাজ বিকাম ভেরি ডিফিকাল্ট। এবং সেসব কারণে আমি মনে করি যে একটু সময় নিয়ে ধীরে সুস্থে এগোনো উচিত, কারণ তারা যদি ফেরত আসে তাদের গায়ে আবার সংস্পর্শের কারণে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করবে না, জি। তখন কিন্তু আবার ইট মাইট লিড টু এগেন রাইজ অফ করোনা ভাইরাস। আমরা দেখেছি হোয়াট হ্যাজ হ্যাপেন্ড, আমাদের এই কদিন আগে আমি দেখলাম একটা ওই যুক্তরাষ্ট্রে, ওখানে যেহেতু স্কুল খুলেছে কি স্কুল খুলবে না এটা নিয়ে একটা বিরাট বিতর্ক চলছে। যেহেতু স্কুল খুলেছে এবং বাচ্চারা মাস্ক পরছে না, সেই কারণে ডক্টর ফাউচি তিনি বলছিলেন যে দেখো কীরকম হারে বাড়ে, এবং সেই হারেই বেড়েছে ক্যালিফোর্নিয়ায় কোনো কোনো জায়গায় এবং ওহাইওতে, এবং অ্যাট দ্য সেম টাইম ইন 2 or 3 আদার স্টেট সেখানেও বেড়েছে। যে সেটি থেকে তো তো আমাদের মনে রাখতে হবে যে আমাদের এ ব্যাপারে সতর্ক হওয়া উচিত, এবং আমাদের যারা আছেন মাস্টার সবাইকে একত্রিত কাজ করতে হবে। জি জি এবং এইটার কোনো কারণে যদি মনে করি আমরা যে আমরা আলাদা করে করব এবং কারো কিছু হবে না, দ্যাট ইজ রং। জি খুলে দাও। জি আপনার কাছে আবারও আসবো। আমি যেতে চাই একটু অধ্যাপক ডক্টর মোহাম্মদ কায়কোবাদের কাছে। আপনি শিক্ষানীতি নিয়ে কথা বলছিলেন, শিক্ষানীতি নিয়ে আপনার কাছ থেকে আমি পরে শুনবো। শুরুতে যদি আপনি একটু বলেন আমাকে যে অটো প্রমোশনের কথা উঠেছে, মানে ভাবনা চিন্তা চলছে, অটো প্রমোশন দেয়া আসলে উচিত হবে কিনা, মানে পরীক্ষা না হলে আসলে কতটা ক্ষতি হবে শিক্ষার্থীদের, এই দুটো বিষয় যদি আপনি একটু স্পষ্ট করতেন। দেখুন, একটা হলো জ্ঞান অর্জন করা, জি, আর আরেকটা হলো জ্ঞানের মূল্যায়ন করা। জি, জ্ঞানের মূল্যায়ন আমরা কখন করতে পারবো? করোনা যেভাবে আমাদের দেশেও জি, মানুষ যেভাবে আক্রান্ত হচ্ছে এবং মৃত্যু ঘটছে, আমরা কিন্তু জানি না কবে আমরা এখান থেকে মুক্তি পাবো। জি, এবং দেশটা ঘনবসতি হওয়ার কারণে আমরা কবে আবার স্কুল কলেজ খুলবো, এগুলো আসলে আমরা নিশ্চয়তার সঙ্গে বলতে পারি না। আমাদের কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ ছেলে মেয়েরা যাতে পড়ালেখার ধারাবাহিকতায় থাকে, এই খবরটা আমি শুনতে পারছি না। আমি শুনতে পারছি অটো প্রমোশন হবে কি হবে না, আর অটো প্রমোশনের কথা বললে ছেলে মেয়েরা তো পড়ালেখা করবে না। আমি কখন পরীক্ষা নিতে পারবো কি পারবো না এটা আমি ছেলে মেয়েদেরকে বলতে যাবো কেন? আমাদের যোগ্য অথরিটি দেশের অবস্থা বুঝে ব্যবস্থাটা নেবে। কিন্তু এখন আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছেলে মেয়েদেরকে বলা তোমরা তোমাদের পড়ালেখা করো। তো সেই জন্য তো একটা বিকল্প লেসন প্ল্যান লাগবে, সেটি কি আপনারা দিয়েছেন, মানে সরকার বা সংশ্লিষ্টরা দিয়েছেন বিকল্প লেসন প্ল্যান? সেটাই দেওয়া উচিত। আমি বললাম যে বলা উচিত যে এই সপ্তাহে তোমরা প্রথম অধ্যায় শেষ করবে, জি, তারপরের সপ্তাহে আবার আরেকটা অধ্যায় শেষ করবে। কেউ কেউ বললেন যে অভিভাবকেরা তো অনেকে অশিক্ষিত, তারা তো ছেলে মেয়েদেরকে সাহায্য করতে পারবে না। তা আমাকে একবার আমাদের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন ডক্টর এম.এস. খান, উনি আমাকে একদিন বললেন, বাবা মা যদি পাশে টেবিলে চেয়ারে বসে থাকে তাও ছেলে মেয়ের নাকি পড়ালেখা হয়। কেমন? আমাকে ছেলে মেয়ের পড়ালেখাটা বুঝতে হবে না, সে পড়ালেখা করছে, তার পরিবেশটা আমি তৈরি করে দেব। কিন্তু আপনি কি মনে করেন, আপনাকে একটু থামাচ্ছি আমি, আপনি কি মনে করেন এই যে আপনি বললেন বাবা মা পাশে বসে থাকলেই বাচ্চারা পড়বে, কিন্তু আমাদের এই যে শিক্ষাক্রমের মধ্যে বলা হচ্ছে প্রায় 35% হচ্ছে প্রথম প্রজন্মের শিক্ষার্থী, অর্থাৎ যাদের বাবা মায়ের শিক্ষা নেই, তারা তাদের সন্তানকে কিভাবে লেখাপড়ার ব্যাপারে উদ্বুদ্ধ করবে? কারণ তারা তাদের নিজের কাছেই শিক্ষার কোনো গুরুত্ব বা মূল্য সেই পর্যায়ে নেই, তারা জানেন না, এবং এরাই ড্রপ আউট বেশি হবে এমনটি ভাবা হচ্ছে। সেখানে কি করব আমরা? শিক্ষার অভাবে বাবা মা যে জীবনযাপন করছে সেটা যে একটা গ্রহণযোগ্য জীবনযাপন, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সেটা সত্য না।
সুতরাং ওনাদের তো শিক্ষা সম্পর্কে আরো ভালো উপলব্ধি হবে, আরো ভালোই হবে যে হ্যাঁ আমার বাচ্চাটা পড়ালেখা করুক, একটা শ্রেয়তর জীবন পাক। মানে অশিক্ষিত বলে শিক্ষার মর্যাদাটা বুঝবে না তা তো নয়। আসলে আমাদের বুঝতে হবে যে একটা সংকটের সময় আমরা ভেঙে পড়তে পারি, তাতে লাভটা হবে কি? মানে বাঁধ ভেঙে যাচ্ছে, আমি ভয়ে জড়সড় হয়ে রইলাম। আর একটা জিনিস হতে পারে, বাঁধ আমি মেরামত করব, আমার নিজের জীবন নিজেকে চালাতে হবে। তা আমাদের হলে এইরকম একটা অবস্থা, আমরা বেশ কয়েক বছর ধরে অর্থনৈতিক ভাবে আমরা অগ্রসর হচ্ছি, দেশটা অগ্রসর হচ্ছে, আমরা আরো অগ্রসর হতে চাই। আমরা যদি বলি যে এই টেকনোলজি ব্যবহার করলে বৈষম্য তৈরি হবে, অনেকেই শিখতে পারবে না, সেই বৈষম্য নিয়েই আমরা বাস করছি। এখন সব ছেলেমেয়ের জন্য কি একই স্বাস্থ্য ব্যবস্থা? সব ছেলেমেয়ের খাদ্য কি একই রকম? তার পোশাক আশাক কি একই রকম? তার বাসস্থান কি একই রকম? না। এই সমস্যা শুধু আমাদের দেশে না, মার্কিন যুক্তরাষ্ট্র সহ সমস্ত দেশেই এই সমস্যাগুলো আছে। এর মধ্যে আমাদের পাশ করতে হবে, বৈষম্য হবে, সেই বৈষম্য নিরসন করার চেষ্টা করতে হবে, এইভাবে দেশ অগ্রসর। জি, আপনার কাছে যখন শেষে আসব এই বিষয় নিয়ে শেষ প্রশ্ন থাকবে আপনার কাছে। আমি এখনই বলে রাখছি, আপনি জানেন যে আমাদের শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি এমপি তিনি ইঙ্গিত দিয়েছেন আমাদেরকে যে করোনা পরবর্তী শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে চান তিনি বা তার মন্ত্রণালয়, এবং শিক্ষানীতি সংশোধনের বিষয়েও তিনি ইঙ্গিত দিয়েছেন। এই দুটো ইস্যুতে আপনার পরামর্শ শুনব পরে যখন আপনার কাছে আসব। আমি জনাব মোফাজ্জল করিম আপনার কাছ থেকে শুনতে চাই, শিক্ষা বিষয়ে প্রত্যক্ষ পরোক্ষভাবে জেলা প্রশাসক থেকে বিভিন্ন পর্যায়ে আপনি সম্পৃক্ত ছিলেন। এখন যে সংকট, যে চ্যালেঞ্জগুলো, সংকট বলবো না, চ্যালেঞ্জের মধ্যে আমরা রয়েছি, একেবারে প্রাথমিক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত, এসএসসি, এইচএসসি, প্রতিটি জায়গায় কিন্তু একটি নাজুক পরিস্থিতি বিরাজ করছে। সময় স্বল্পতার কারণে আমি বিস্তারিত প্রশ্নে আমি বিস্তারিত উত্তর দিব না, আমি সংক্ষেপে বলবো। প্রথম কথা হচ্ছে, আমরা যখন শিক্ষা নিয়ে কথা বলি আর কি, আমাদের মাথার মধ্যে থাকে কি, শহরে যে সমস্ত ছেলেপেলেদের সামনে আমরা দেখি এবং যে সমস্ত শিক্ষকদের দেখি, প্রতিষ্ঠান দেখি, সেগুলা। কিন্তু আমাদের দুর্ভাগ্যজনক হলো সত্য যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে যে প্রায় সেই গ্রামের বেশিরভাগ বিদ্যালয়, বেশিরভাগ শিক্ষক, বেশিরভাগ ছাত্রছাত্রী, তাদের চালচলন, তাদের যে জীবন ব্যবস্থা, তাদের যে জীবনধারণ ইত্যাদি, সর্বোপরি তাদের যে শিক্ষা ব্যবস্থা যেটা, এটার সঙ্গে শহরের কোনো ইয়ে হয় না, মিলে হয় না। মার্কিন যুক্তরাষ্ট্রে বা যুক্তরাজ্যে যদি একটা পলিসি নেওয়া হয় শিক্ষার ব্যাপারে, তাহলে তারা শিওর জানে যে শহরের বেলা যেরকম এটা প্রযোজ্য হবে, গ্রামেও ঠিক যে কথাটি বললেন, আমি যে প্রশ্নটি তাকে করেছিলাম যে 35% মতো প্রথম প্রজন্মের শিক্ষার্থী যারা, বিশেষ করে শিশু কিশোর এই পর্যায়ে গ্রামে প্রত্যন্ত এলাকায়, অনেকেই বলছেন, মানে শিক্ষা বিষয়ে যারা গবেষণা করছেন তারা বলছেন যে এইটি আরো প্রলম্বিত হলে ড্রপ আউটের শিকার এরাই বেশি হবে। আপনি কি একমত? না, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম আর কি, এই যে কথাটা বললেন যে 35% প্রথম প্রজন্মের শিক্ষার্থী, অর্থাৎ তাদের বাপ মা ইত্যাদির কোনো লেখাপড়া ছিল না, এই জিনিসটাই আর কি অনুধাবন করতে হবে যে আমি যে সমস্ত পলিসি করব সেটা বাস্তবায়নের সময় কাদের দিয়ে বাস্তবায়ন করাবো, এই সমস্ত গার্জিয়ানদের দিয়ে আর এই সমস্ত ইয়েদের জন্য। অতএব এখন যেটা করা উচিত, আমি কিন্তু ধন্যবাদ দিব মাননীয় শিক্ষামন্ত্রীকে, উনি যখন চিন্তা করছেন বিষয়টা, চিন্তা শুরু করেছেন, আশা করি এখন সামনে 3-4টা মাস রয়েছে, একটা কিছু হবে। তবে আমি তাকে আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমি অনুরোধ করব যে এখন থেকে আপনি যারা বিশেষজ্ঞ রয়েছেন এই ক্ষেত্রে, এইসব ক্ষেত্রে, কেমন বিশেষজ্ঞদের নিয়ে আপনি একটা কমিটির মতো করেন, একটা কমিশনের মতো করেন, এবং তাদেরকে স্পেসিফিক টার্মস অফ রেফারেন্স দেন যে এই বিষয়ে আপনারা একটু চিন্তা ভাবনা করে আমাদেরকে, শিক্ষা মন্ত্রণালয়কে আপনারা আপনাদের সাজেশনটা দেন, তাহলে কিন্তু উপকৃত হবে। কারণ এমন কিছু করা উচিত না যেটা আমাদের গো উইথ আওয়ার ট্যালেন্ট। জি, আপনাকে ধন্যবাদ। আব্দুল্লাহ ভাই, একটু আমরা আসতে চাই আপনার কাছে ভ্যাকসিন ইস্যু নিয়ে। আপনি জানেন যে আমাদের সিনোভ্যাকেরটা ট্রায়ালের কথা বেশ কিছুদিন আগে একবার উঠেছিল, এটি এক ধরনের টানাপোড়েনের কারণে থেমে গিয়েছিল, কিন্তু গতকালকে এটি অনুমোদন হয়েছে যে এটি আমরা ট্রায়াল করব। আপনার কাছে আমার প্রশ্ন যে আমাদের স্বাস্থ্যমন্ত্রী মধ্যে বলেছেন যে এমনি এমনি ভালো হয়ে যাবে, তো এইটি আসলে মানে কতটা প্রয়োজন, কতজন লোককে আসলে ট্রায়ালের আওতায় আনা উচিত, এবং তাহলে আমরা বলা হচ্ছে 1 লাখ ফ্রি পাওয়া যাবে, কত % লাগবে, একটি পরিসংখ্যান যেটি আমি
আপনার সঙ্গে শেয়ার করতে পারি। সেটি বলা হচ্ছে ফ্রন্টলাইনারদের জন্য প্রথমে 3% অর্থাৎ 51 লাখ বলা হচ্ছে, কোমরবিডিটি আছে এমন রোগীদের জন্য 20% মানে 20% বা 3,40,00,000। এটি বলছে যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশন গেভি এটি নিয়ে কাজ করছে। তা আপনি কি বলবেন, আপনাদের প্রত্যক্ষভাবে আপনারা এটি নিয়ে কাজ করছেন, কথা বলছেন, গবেষণা করছেন, কি পরিমাণ দরকার হবে এবং এই মাঝখানের পদগুলো মানে সময় স্বল্প, এ কারণে আমি একবারে প্রশ্নটি করলাম। প্রথম কথা হলো যে ভ্যাকসিন যেটা, আমাদের তো ভ্যাকসিন লাগবে, কারণ করোনা থেকে বাঁচার তো একটাই রাস্তা, ভ্যাকসিন যেটা পাবো আমরা যদি পাই, কারণ ভ্যাকসিন ছাড়া তো আমরা ঠেকাতে পারছি না। আমাদেরকে প্রতিরোধ তো জনগণ মানছে না, উদাসীন, স্বাস্থ্যবিধি মানে না, মাস্ক পরে না। এই যে রাস্তাঘাটের অবস্থা দেখলে তো মনে হয় না যে দেশে করোনা আছে, জনগণের মধ্যে করোনা বলে কোনো ভাবনাই তো নাই। তাতে যেভাবে চলছে তাতে তো এটা ঝুঁকি আমরা ঠেকাতে পারবো না। এখন একটাই রাস্তা, যদি ভ্যাকসিন পাই। আপনি যে হিসাব দিলেন ভ্যাকসিন পাওয়ার পরে এখন তো ট্রায়াল বেস ফাইনাল স্টেজে আছে, কবে পাবো, কিভাবে পাবো, ফাইনালটাকে হয়ে যাক, ফ্রি পাবো কয়টা, কিনে নিতে হবে কয়টা, সেটা তো কঠিন প্রশ্ন। প্রথম কথা আগে তো ফাইনাল হোক, ভ্যাকসিনটা আসতে হবে, তারপরে পাবো কিনা। আমি বিভিন্ন সময় যে কথাটা বলছি, ভ্যাকসিন কিন্তু বেশ অনেক সংস্থা কিন্তু ট্রাই করছে, কয়েকটা আলোর মুখ দেখতে যাচ্ছে মনে হচ্ছে। তার মধ্যে চায়না যেটা বলছেন, পাশে ইন্ডিয়া, অক্সফোর্ড, মডার্না, রাশিয়া তো অলরেডি তার দেশে অনুমোদন দিয়েই দিচ্ছে, তাই তো। কয়েকটা যে মোটামুটি বলতে পারেন খুব সামনের সারিতে, আমরা দ্রুত পাবো আশা করছি। অক্সফোর্ড তো বলছে অক্টোবরই তারা দেবে, চায়না তো সেটা ঠিক। প্রথম কথা আগে তো ফাইনাল হোক, তারা যদি অক্টোবর না হলে এই বছরের শেষ দিকে হয়তো বা আসবে। যেটা আমি বিভিন্ন সময় আমি বলে আসছি যে আমাদের আমরা ভ্যাকসিন পৃথিবীতে আসার সাথে সাথেই যাতে আমরা পাই, সেটা একটা ব্যবস্থা এখন থেকে নিতে হবে। দেশের তো ট্রাই করতে হবে, কূটনৈতিক বলেন, আপনি পুশিং বলেন, ড্যাশিং বলেন, লবিং বলেন, যাই বলেন, কিন্তু এখন থেকে কাজ চালাইতে হবে, তো নাহলে তো আমরা পাবো না। কারণ ভ্যাকসিন আসলে যারা বেশি মানে টাকা পয়সা দিয়ে হয়তো তারা এখন তো কম্পিটিশন চলবে, হতে পারে। তারপর অনেকেই তো বলে এটা বাণিজ্য চলবে, রাজনীতি চলবে, কূটনীতি, এগুলো তো চলবে। এটা বাণিজ্যই হোক আর রাজনৈতিকই হোক, আমরা যাতে পাই এটার ব্যবস্থা তো গভর্নমেন্টকে নিতে হবে। সেজন্য আমি বিভিন্ন সময় বলছি, মন্ত্রণালয় বলেন, প্রশাসন বলেন, তারা এখন থেকে লবিং শুরু করুক, এখন থেকে রেডি করে রাখুক, ভ্যাকসিন আসার সাথে সাথে যেন আমরা পেয়ে যাই। এর সাথে আরেকটা জিনিস, অনেক দেশ হয়তো বানাবে, কিন্তু স্বাস্থ্যমন্ত্রী তো বলেছেন যে আমরা মন্ত্রণালয় এই বিষয় নিয়ে তৎপর আছে। ঠিক আছে, ওইটাই চাচ্ছি যেন থাকে এবং যেন চালায় যান। কিন্তু এর সাথে আপনার কি মনে হয় সিদ্ধান্ত গ্রহণে আমরা দেরি করে ফেলেছি? খুব দেরি করছি বলে মনে হচ্ছে না, কারণ এটা তো এখনো আসে নাই, হয়তো ট্রায়াল পর্যায়ে। চায়নাদের তো এটাও ফাইনালি, পাশে তো ইন্ডিয়া, এরাও তো ট্রায়াল দিচ্ছে, তাই তো। এবং এটা আমাদের করতে হবে। তবে আমাদের ইনফ্রাস্ট্রাকচার যেটা বলি, অবকাঠামো এখন থেকে রেডি করতে হবে। আমি যেমন বিভিন্ন সময় বলে আসছি, একটু বলেন, যেমন ভ্যাকসিন তো আমরা যখন পাবো প্রিজার্ভ করতে হবে, প্রিজার্ভ করার ব্যবস্থা নিতে হবে, এবং সেই ভ্যাকসিন হয়তো ইনজেক্টেবল দিতে হবে। সেদিকে করে অন্যদিকে সিরিজ থাকবে না, 1 কোটি বা 1 লাখ যাই আসুক, ওই সিরিজগুলো রেডি করতে হবে। জনবলও তো লাগবে, এটাও তো লাগবে। সুতরাং এই যে কাজগুলো, এটা ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামো যাই বলেন, এগুলো কিন্তু এখন তো রেডি করতে হবে। ভ্যাকসিন আসলো, আমাদের আর খবর নাই, লোক নাই, ভ্যাকসিন কোথায় রাখবো খবর নাই, জ্যানচানে ফালায় রাখলাম, এইটা তাহলে তো আর হলো না। এটা সেজন্য এই কাজগুলো কিন্তু এখান থেকে চালাইতে হবে আমাদের। তারপর একটা ব্যাপার, টাকা পয়সার ব্যাপার একটা আছে। যেমন চায়নার যে ভ্যাকসিনটা, এটা নাকি 2টা ডোজ লাগবে 12,000 টাকা, ইন্ডিয়ানটা নাকি কম দাম 225 টাকা, অক্সফোর্ড তো বলছে আরো কম দাম। যাদের পার ক্যাপিটা ইনকাম $4,000 বেশি, ওদের টাকা দিয়ে কিনবে, আর এর নিচে হলে বিনা পয়সা, এর তো সুযোগ তো আছে। আর ভ্যাকসিনটা একটা হলো, ভ্যাকসিন আবিষ্কার যারাই করো, কোনটি নিয়ে আমরা বেশি আশাবাদী হব যদি বলেন, চায়নারটা নিয়ে না ইন্ডিয়ারটা নিয়ে? কারণ চায়নারটা ফার্স্ট হ্যান্ড, ইন্ডিয়ারটা তো সেকেন্ড হ্যান্ড। ওটা আমি বলছি, অক্সফোর্ডের যাদের পার ক্যাপিটা ইনকাম ওরা বিনা পয়সা দিবে, ইভেন তারা কিন্তু সবাই WHO কে একটা অ্যামাউন্ট কিন্তু দিয়ে দিবে বিনা পয়সায়। আমরা যাতে বিনা পয়সাও পাইতে পারি, এটার জন্য তো তৎপরতা চালাইতে হবে। সুতরাং এখন থেকে চালাক, এটা এই তো কথা। না চালায় যখন আসবে আমরা তো পাবো না। তবে কোনটা ভালো, এটা আমি বলি যে চায়না হোক, ইন্ডিয়াটা হোক বা অক্সফোর্ড হোক, আমরা কিন্তু এখনো জানি না কোনটা ভালো। আমাদের যাচাই বাছাই করে যেটা বেস্ট কোয়ালিটি, এইটাই নিতে হবে আমাদের। কত মানুষকে টিকা দিতে হতে পারে এটা ফাইনাল স্টেজে? তো ফাইনাল স্টেজে ধরেন এখন তো 20-30 হাজার লোককে দিবে আর কি, বিভিন্ন জায়গায়। এটা ফাইনাল, যদি এর মধ্যে এটা কার্যকারিতা আসলে প্রমাণ হয়, তখন কিন্তু দিতে হবে। তো একটা কথা যেটা বলছিলেন, দেশে তো 17 কোটি লোক একবারে তো পারবে না, এটা তো সত্যই, তাই না? তো যেটা বললেন, যারা ঝুঁকির মধ্যে, কোমরবিডিটি, যারা বয়স্ক, তাদের দেওয়া হোক। ফ্রন্টলাইনের যোদ্ধা, এখানে ডাক্তার, নার্স, এরা থাকবেন। ফ্রন্টলাইনের যোদ্ধা কিন্তু নিরাপত্তা কর্মী হোক, পুলিশ, র্যাব, যাই বলেন, এবং সাংবাদিকও মনে হয় ফ্রন্টলাইনের যোদ্ধা। এদেরকে পর্যায়ক্রমে দিয়ে রেডি করুক, এখন থেকে করে আস্তে আস্তে জনগণের মাধ্যমে ছড়াই দিতে হবে। কিন্তু এই যে কার্যক্রম, ইনফ্রাস্ট্রাকচার যেটা বলছি আমি, আপনি যদি এখন থেকে রেডি না রাখেন, তাহলে তো আবার
কারাকারি লেগে যাবে, তো তাই তখন তো সমস্যা হয়ে যাবে আর কি। এই ব্যাপারে কিন্তু আমাদের খেয়াল রাখতেই হবে। তবে যেটা বললেন, যেটাই হোক আমাদের নজর রাখতে হবে কোনটা সবচেয়ে ভালো, এটা চায়নারই হোক ইন্ডিয়ারই হোক অক্সফোর্ড, যেটা বেস্ট কোয়ালিটি আমরা কিন্তু চেষ্টা করবো ওইটা যেন আমরা আনতে পারি। এটার ব্যাপারে কার্যকরী পদক্ষেপ এখন থেকে নিতে হবে। আমি একটু যেতে চাই মোহাম্মদ জমির তার কাছে। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, এই যে ভ্যাকসিন নিয়ে আমরা কথা বলছি, আপনারা যে আপনি কূটনীতিক ছিলেন এবং জনাব মোফাজ্জল করিমও ছিলেন, আপনার কাছে জানতে চাই হর্ষবর্ধন শ্রিংলার যে অনানুষ্ঠানিক হঠাৎ করে আচম্বিত সফরটিকে বলা হচ্ছে ভ্যাকসিন কূটনীতির একটি অন্যতম অনুষঙ্গ বলা হচ্ছে, সেই প্রেক্ষাপটেই বলতে চাই চীনের ভ্যাকসিন না ভারত যেটি উৎপাদন করবে সেটি, এই জায়গাটিতে আমাদের আসলে স্ট্র্যাটেজি কৌশল কি হওয়া উচিত, কিভাবে পাবো আমরা, কি পরিমাণ পাবো, এজন্য কোনো ফ্রেমওয়ার্ক দরকার আছে কিনা, যেটি ডাক্তার এবিএম আব্দুল্লাহ বলছিলেন কাজ করতে হবে, সেই ফ্রেমওয়ার্ক নিয়ে আপনি কিছু বলবেন কিনা? আপনার ওনার কথা আমি শুনছিলাম, খুব সুন্দরভাবে উনি বলেছেন। জি। এবং আমি এই ব্যাপারে দুটো জিনিস বলবো। একটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে যে ভ্যাকসিন এখনো তৈরি হয়নি, তৈরি হতে সময় লাগবে। এবং এর মানে এই নয় যে এটা পরে বাণিজ্যর একটা অংশ বিশেষ হিসেবে দেখা হবে। আমাদেরকে মনে রাখতে হবে যে উই হ্যাভ টু মেক নেসেসারি প্ল্যানস ফ্রম বিফোর, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের আরও সঙ্গে মনে রাখতে হবে যে মালয়েশিয়ার থেকে একটা ইন্টারেস্টিং কথা বেরিয়েছে যে মিউটেশন হচ্ছে কোভিড ভাইরাসের। সেজন্য আমরা যে ভ্যাকসিনেশনটা করব, ভ্যাকসিনটা আমাদের উচিত হবে যাতে করে কিনা ওদের দেশে যখন তারা টেস্ট করবে, সে টেস্টের প্রক্রিয়াগত দিক থেকে তাদের কী কী জিনিসে তারা কিভাবে পাচ্ছে। আপনি চিন্তা করে দেখেন, আজকে বেরিয়েছে যে ভারতে ৭৫,০০০-এর বেশি লোক ইনফেক্টেড হয়েছে একদিনে, গত একদিনে ২৪ ঘন্টায়। আর ওদের দে হ্যাভ ক্রস 3 মিলিয়ন। তা এখন ভ্যাকসিনেশন যদি তারা শুরু করে, এটা তো বিক্রির ব্যাপার না, এটা আমাদের নেওয়ার ব্যাপার না। চায়নারও একই কথা। কিন্তু আমার কথা হচ্ছে পুরো জিনিসটা সার্বিকভাবে দেখতে হবে আমাদেরকে। ডাক্তার সাহেব যা বললেন, হি ইজ ভেরি রাইট। অ্যাট দ্য সেম টাইম আমরা আগের থেকে প্রিপেয়ার করতে হবে। অক্সফোর্ড থেকে যেটা করার চেষ্টা করছে, আমেরিকাতেও চেষ্টা হচ্ছে। উই হ্যাভ টু ওয়েট অ্যান্ড ওয়াচ অ্যান্ড সি, বাট উই মাস্ট স্ট্যান্ড ইন দ্য কিউ অ্যান্ড স্ট্যান্ড ইন দ্য লাইন ফর প্রায়োরিটি। জি, এখানে একটি বাক্য যদি আপনি যোগ করেন, মানে এটি আমি মানুষের মনের প্রশ্নটি বিভ্রান্তি দূর করবার জন্যই আপনাকে প্রশ্নটি আমি করতে চাই। অনেক সাধারণ মানুষ এমন মন্তব্য করছেন, সোশ্যাল মিডিয়ায় এটি ছড়িয়ে পড়েছে যে আমাদের যখন পেঁয়াজ খুব জরুরি প্রয়োজন ছিল, তখন আমাদের যে বন্ধু বা ভাই আমাদেরকে এটি দেননি। আমাদের প্রয়োজনের সময়, সঠিক কোট আনকোট প্রয়োজনের সময় আমরা ভ্যাকসিন কতটা পাব, এটিকে আপনি কূটনীতিক হিসেবে কিভাবে ব্যাখ্যা করবেন? আমি এইটুকু বলবো যে ভ্যাকসিনেশনের ব্যাপারটা আমার মনে আছে যখন সার্স এপিডেমিক হচ্ছিল, আমি একটা ভিজিটে গেছিলাম চায়নায়। আই হ্যাড এ মিটিং সেখানে শি জিনপিংয়ের সাথে একটা মিটিং ছিল আমার। তো সেই পুরো জিনিসটা আমার মনে আছে যে তারা অত্যন্ত ব্যতিব্যস্ত হয়ে তারা সার্বিকভাবে অনেক কিছু প্রচেষ্টা শুরু করে। এবং এইটা পরবর্তীতে আমি সৌদি আরবিয়া গেলাম, দেখলাম সেখানেও এসছে মার্চ যেটা এসছে। তা আমাদের একটু আগের থেকে যদি আমরা সচেতন হয়ে চেষ্টা করি, কিন্তু আমাদের একটা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, মাস্ক পরা, এইগুলো যদি না করি আমরা কোনো ভ্যাকসিনেশন দিয়ে কোনো কাজ হবে না। জি জি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি সবাই মিলে একত্রিত যদি করতে হয় তাহলেই হবে, না তাহলে কিছুই হবে না। জি, উত্তরটি আমি পাইনি শেষ পর্যন্ত। আপনাকে অনেক ধন্যবাদ। জি, আপনি কি দিবেন সেই উত্তরটি? কোনটা? পেঁয়াজ পাইনি, ভ্যাকসিন পাবো কিনা? নির্ভর করে আমাদের সম্পর্ক তো অনেক ভালো, উষ্ণতা শীতলতা খালি মুখে বললে হবে না, তারা বলছে কাজে প্রমাণ দিতে হবে। কেমন আমরা সবসময় তো শুনে আসছি আমাদের নাকি এখন সবচেয়ে ভালো সম্পর্ক ভালো ইয়ের সঙ্গে, ভারতের সঙ্গে। ইতিহাসে এরকম কোনো সময় ছিল না। খুব ভালো কথা, তাই যদি হয় তাহলে তো পেতে তো কোনো অসুবিধা নেই। তবে বাস্তবতা যেটা, সেটা হচ্ছে সিদ্ধান্তটা ভারত নেবে, আমরা না। দেবে কি দিবে না, অর্থাৎ যে প্রস্তুতকারী বা বিক্রেতা সে ডিসাইড করবে আমি বিক্রি করব কি করব না, করলেও কার কাছে। সেটা তো অনেক ফ্যাক্টর আছে সেখানের মধ্যে, শুধুমাত্র প্রতিবেশী আর শুধুমাত্র ভাই বন্ধু আর সৎ ভাই এরকম ব্যাপার নয়। তো সেই কারণে এটা আমাদেরকে এখানে আমাদের সবগুলো অপশন খোলা রাখতে হবে।
যে আমরা খালি ভারত আমার প্রতিবেশী, আমার সৎবন্ধু, অথবা পেয়ে যাবো বলে আমরা আরাম রিল্যাক্স করা শুরু করলাম, তা না। সবটা অপশন খোলা রাখতে হবে, এবং যেখানেই পাই না কেন আমাদের লক্ষ্য থাকা উচিত যে দ্রুততম সময়ে আমরা যেন পেয়ে যাই। তাহলে আপনার কাছে, যেহেতু আপনি সাবেক কূটনীতিক, আপনার কাছ থেকে শুনতে চাই, তাহলে এই যে বাংলাদেশ ভারতের সম্পর্ক উন্নয়নের ভ্যাকসিন আপনি কিভাবে মূল্যায়ন করবেন? সম্পর্ক উন্নয়নের ভ্যাকসিন হচ্ছে যেটা ওই যে শ্রীনলা সাহেব আসলেন, হ্যাঁ, তখন পর্যন্ত কেউ জানে না কি জন্য এসছেন না এসছেন, পরে জানা জানি, এগুলা নয়। কূটনীতিতে আনঅফিশিয়াল ট্যুর হয় কিনা আমি জানি না। হয়, হবে না কেন, হতে পারে, হতে পারে, তো সচরাচর হয় না আর কি। বিনা এজেন্ডায়, বিনা খবর দিয়া আইসা বাড়িতে আসো করে দরজায় কেউ নক করে না। যাই হোক, তো এইভাবেই অনেকটা এইভাবেই এসছেন তিনি। কারণ পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি তাদের বৈঠকে জানতে চেয়েছে শৃঙ্খলা আকস্মিক সফর কেন করলেন। তাহলে পরে মানে সরকারের তো পক্ষ থেকে এটাকে আকস্মিক বলা হচ্ছে, যদিও সরকারের অনেকেই আবার বলছেন না আমি এটা আকস্মিক মনে করি না। দুই একটা টকশোতে আমাকে দুই একজন এরকম বলেছেন যে কেন এটাকে আকস্মিক বলছেন। ওই কথাটা আপনি বললেন, ওই যে ভ্যাকসিনের কথা, যেটা আমি জাস্ট একটু অ্যাড করি। চায়না একটা টিম কিছুদিন আগে আসছিল, ওরা তো বলছে এখানে ট্রায়াল দেবে, দিয়ে যদি সাকসেসফুল হয় ওরা বাংলাদেশকেই প্রথম দেবে, এটা বলছে, বিনা পয়সায় দেবে। তখন তো আমরা ট্রেন ছেড়ে দিয়েছি, আমরা তো এক পক্ষ দিয়েছে অনুমোদন, আরেক পক্ষ বলছে না, এখন আবার ধরে নেই ট্রেন, যেহেতু আবার তো উঠছে আমরা, আবার ধরে সেটাই বলছি যে কোনো ব্যাপারে আমরা শিওর হয়ে বসে থাকবো না। এমনকি সর্বশেষ যে কথাটা বললেন, এটা তো পত্রপত্রিকায় এসেছে, চায়না বলেছে ট্রায়াল এখানে দেবে। সত্যি আমার উপরে তুমি পরীক্ষা করবা আর যখন বিক্রি করবা তখন আমাকে প্রথম দিবা না অন্যকে দেবা, সেটা তো হয় না। তারপরে আমি বলবো সেটার উপরে একেবারে 100% নির্ভর করে বসে থাকেন না, আপনার অন্যান্য অপশনসগুলো আপনি ওপেন রাখেন, কেমন সেটা করতে হবে আর কি। এবং আমি মনে করি আমাদের যে কূটনৈতিক সক্ষমতা যেটা আছে এখন, মাশাআল্লাহ, এরা যদি সিরিয়াসলি যদি এটা করেন তাহলে পরে এই জায়গায় আমরা হয়তো বিফল মনোরথ হব না, ব্যর্থ হব না। জি, আমি একটু যেতে চাই অধ্যাপক ডক্টর মোহাম্মদ কায়কোবাদের কাছে। আপনার কাছে যে প্রশ্নটি রেখেছিলাম, বলেছিলাম যে শিক্ষানীতি সংশোধনের ক্ষেত্রে এবং আপনার শিক্ষা ব্যবস্থায়, করোনা পরবর্তী শিক্ষা ব্যবস্থায় যে পরিবর্তনের চিন্তা মাননীয় শিক্ষামন্ত্রী করছেন, শিক্ষা মন্ত্রণালয় করছে, এই জায়গায় যদি আপনি একেবারে বুলেট পয়েন্ট আকারে কোনো পরামর্শ যোগ করতে চান। মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি এমপি শিক্ষা নিয়ে যে তার চিন্তা ভাবনা, করোনাকালে কিংবা করোনা পরবর্তী সময়ে শিক্ষার বিষয়টা ঠেলে সাজানো, এটা অত্যন্ত আশাব্যঞ্জক। তবে আমি মনে করি দিতে চাই, আমাদের এই ভূখণ্ডের 13-14টি শিক্ষানীতি প্রণীত হয়েছিল, তার কোনোটাই বাস্তবায়নের মুখ দেখেনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমলে জিডিপির 4% শিক্ষায় বরাদ্দ করা হয়েছে, এখন আমাদের বরাদ্দ হলো 2%। শিক্ষার যে গুরুত্ব একটা জাতির অগ্রগতিতে, সেটা আমরা সম্ভবভাবে উপলব্ধি করি কিনা সে বিষয়ে অবশ্য আমাদের প্রশ্ন আছে। নানা সরকারের আমলে আমরা 2%-এর ধারে পাশে বরাদ্দ করেছি, সেই বরাদ্দ দারুণভাবে বাড়াতে হবে। এমনকি এই করোনা কালেও বিভিন্ন খাত প্রণোদনা পেয়েছে, শিক্ষা খাতটি দারুণ ভালোভাবে প্রণোদনা পায়নি। আমরা জানি এখন বিশ্ববিদ্যালয়গুলিতে অনলাইনে শিক্ষা ব্যবস্থা চালু করা হচ্ছে, আমাদের অনেক ছেলে মেয়ে প্রত্যন্ত গ্রামাঞ্চলের থেকে সেখানে যুক্ত হতে পারবে কি পারবে না, যে পয়সা খরচ হবে সেটা দিতে পারবে কি পারবে না, এই অনিশ্চয়তা রয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে যেমন টোল ফ্রি টেলিফোন ব্যবস্থা আছে, ওই রকম ব্যবস্থা যদি ইন্টারনেটেও আমরা বিস্তৃত করতে পারি, তাহলে ছেলে মেয়েদের জন্য হয়তো সহনশীল পর্যায়ে অনলাইন পাঠদান থেকে সুবিধা ভোগ করা সহজ হবে। আমাদেরকে অত্যন্ত আন্তরিক হতে হবে। আমাদের যে শিক্ষায় নিবেদন, এটা মোটেই পরিষ্কার না। গত 60-70 বছর ধরে আমরা আমাদের নিবেদন প্রমাণ করতে পারি নাই। কোরিয়া একসময় আমাদের সমকাতারে ছিল, তারা শিক্ষাকে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডক্টর মোহাম্মদ কায়কোবাদ। আমরা সময় সুযোগ হলে অন্য কোনো দিন এই বিষয় নিয়ে আরও বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে যুক্ত থেকে প্রশ্নের জবাব দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।
আমি স্টোরিতে ফিরতে চাই। আব্দুল্লাহ ভাই, আপনার কাছে ছোট ছোট করে দু একটি জিনিস, মনোক্লোনাল অ্যান্টিবডির কথা আমরা শুনছি, এটিকে বলা হচ্ছে, এটি কি ভ্যাকসিনের বিকল্প হতে পারে? সেটা হতে পারে। এটা আইডিয়াটা হলো মনে করেন তো ট্রিটমেন্টের পারপাজে ব্যবহার করা হবে এটা। জি। এটা অ্যাপ্লাই কিন্তু এখনো কিন্তু এক্সপেরিমেন্টাল। জি, এটি ব্রিটেনে হচ্ছে, আমেরিকার পরে। জি। আমেরিকাতেও হচ্ছে, চালু জি, করছে। জি। দেখেন এটা তারা তো শুরু করছে, কয়েকদিন পরে জানাবে, কিন্তু এটা ট্রিটমেন্টের একটা অংশ হিসেবে। জি। এটা কিন্তু ভ্যাকসিনের বিকল্প না, 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 নিশ্চয়ই তাই না? নয়। মানে- সুতরাং মনে করেন এটা আমরা বিভিন্ন রকম মেডিসিন দিচ্ছি, জি। মনোক্লোনাল অ্যান্টিবডি ওই রকমই আর কি। আচ্ছা। এটাকে দিলে ওই ভাইরাসটাকে ডিস্ট্রয় করা, বা এটা একটা অ্যান্টিবডি যাবে, ভাইরাস অ্যান্টিজেন জি। রিঅ্যাকশনে ভাইরাসটা মেরে ফেলে, এরকম আর কি অনেকটা। প্লাজমা থেরাপি নিয়ে তো আমরা এই অনুষ্ঠানেও কথা বলেছি, আপনার কাছ থেকে অনেক পরামর্শ শুনেছি। আমরা সর্বশেষ যে তথ্য জানলাম, বিএসএমএমইও প্লাজমা থেরাপি নিয়ে যে গবেষণা করেছে, এটি বিশ্ব স্বীকৃতি পেয়েছে, আপনি জানেন। এতে আমাদের কি লাভ হবে? না, স্বীকৃতি মানে গবেষণা, প্লাজমা তো জি। এখনো কন্ট্রোভার্সিয়াল। ডাব্লিউএইচও কিন্তু এটি নিয়ে তো এখনো সিদ্ধান্ত হয়নি। তারা তাই না, তো বলছে যে ওই জি। গতকাল তারা ওয়ার্নিং দিচ্ছে, এখন কিন্তু জি। ডেফিনেট তারা কিন্তু এখনো রিকগনাইজ করেনি করেনি। বা স্বীকৃতি দেয় না, যাই বলেন। আমেরিকাতে কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু বলছে দেওয়া যাবে। এটা অনেক দেশে কিন্তু এক্সপেরিমেন্ট চলছে, even আমাদের দেশে কিন্তু চলছে। জি। এবং কারো কারো ভালো হয়, কারো কারো হয় না। এটার আইডিয়া তো হলো আক্রান্ত ব্যক্তি, জি। উনি ভালো হয়ে গেছেন, তার প্লাজমা নেবে, এটা কনভালেসেন্ট প্লাজমা বলে। জি, convalescent plasma। নিয়ে আরেকজন আক্রান্ত ব্যক্তি যিনি মুমূর্ষু, সিরিয়াস, আইসিইউ, তাকে দিয়ে দেখার। জি। দিলে আইডিয়া হলো তার বডির মধ্যে আবার অ্যান্টিবডি থাকতে হবে। জি। দিলে তার মধ্যে যে ভাইরাস ঢুকছে, যেটা অ্যান্টিজেন, যেটা এটা ডিস্ট্রয় করবে, এই তো এটা। কিন্তু তার আগে এটা কন্ট্রোভার্সিয়াল, তার আগে কিন্তু ওই প্লাজমার অ্যান্টিবডি টেস্ট করে নিতে হয়। টেস্ট করে আমরা এখনো তা দিচ্ছি, আমরা তো অ্যান্টিবডি টেস্টের শুরু হয় নাই, সেই কথাই বলতে চাচ্ছি। কারণ অ্যান্টিজেনের কথা ভাবছি এটা আমরা। না করে তাহলে কিন্তু প্লাজমা দিয়ে আমরা দিচ্ছি কিন্তু এখনো। জি। আমরা যেমন আমরা দেই অন্য কারণে, যেমন আমি ধরেন মনে করেন রুগী সিরিয়াস, মারাই যাচ্ছে, কিছুই করতে পারছি না, সব কিছু দিলাম, প্রায় যায় একটু ট্রাই করে দেখি না, আমরা কিন্তু ঠিক অনেকটা ওইভাবেই কিন্তু দিচ্ছি এখন, বলতে পারেন। জি। তো তার আগে এই অ্যান্টিবডি টেস্টটা কিন্তু এনশিওর করতে হবে। তার মধ্যে যদি সাফিসিয়েন্ট অ্যান্টিবডি না থাকে, তাহলে প্লাজমা দিয়ে কিন্তু খুব লাভ হবে না। জি, সুতরাং- আরেকটি বিষয় জানতে চাই। হ্যাঁ, বল। আপনি জানেন যে প্রায় 4000 মৃত্যু অতিক্রম করেছি আমরা, এবং আক্রান্তের সংখ্যা সংখ্যাও অনেক, হ্যাঁ। জি, অনেক বেড়েছে। অনেকেই এটি প্রশ্ন করছেন, আপনাকে যখন পেয়েছি আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই, এই প্রশ্ন উঠছে সাধারণ মানুষের মনে, দ্বিতীয় দফায় আমরা আক্রান্ত হচ্ছি কিনা, ইতোমধ্যেই শুরু হয়েছে কিনা, বা মানে সামনে খুব শিগগিরই সেটি হবে কিনা, আশঙ্কা আছে কিনা? প্রথম কথা হলো যে এই জমাটা তার মৃত্যুর কথাটাও বলি, জি। যেটা বললেন ওটা মনে বলে সেকেন্ড ওয়েভ, আবার ওয়েভ আসবে কবে। second wave, জি। তা আমার মনে হয় যে এখন যে বর্তমানে যে হার বা চলছে, এলে আমরা বুঝবো কি বুঝবো যে হার চলছে, নিয়ম হলো কমে যায়, তারপরে আবার আগের মতো পারে। জি। তা আমরা কিন্তু এখন যে পর্যায়ে আছি, খুব যে কমছে তা কিন্তু নয়, স্ট্যাটিক বলি আমরা, বা প্লেট একই রকম। জি। এখন কমা শুরু করলে বলতে পারবো যে আসলে কমলো কিনা, খুব যে বাড়ছে তাও না, 2000 3000 এর মধ্যেই। তবে এটা কিন্তু রিয়েল পিকচার আমি মনে করি না ব্যক্তিগতভাবে। কারণটা হলো টেস্টের সঙ্গে তো আমরা বাড়াই নাই, জি। টেস্টের সঙ্গে বাড়লে রিয়েল আক্রান্ত কিন্তু বোঝা যেত। বোঝা যেত। তবু এটা দিয়ে যা মনে হচ্ছে, জি। মনে হয় কিছুটা কমার ট্রেন্ড, যদিও ডেইলি কিন্তু সংক্রমণ হার বেড়েই যাচ্ছে। বেড়েই তার যাচ্ছে। কারণ তো আমি বললাম, আপনি নিজেও স্বীকার করলেন, জি। মানুষ তো মানে জি। ড্যাম কেয়ার যা আচ্ছা, এই যেখানে ক্ষেত্রে চলাফেরা আরেকটি করছে। মন্তব্য, যেটি এই অনুষ্ঠানে এবং আমাদের অন্য অনুষ্ঠানে আপনি বলেছিলেন, কুরবানিতে নারীর টানে যে মানুষ বাড়ি গেল আবার ফিরে এলো, তার ইম্প্যাক্ট কি দেখছেন? সেটারই ইম্প্যাক্ট এগুলো হচ্ছে। সেটারই তো আমরা শুধু এই কুরবানি, তার আগেও তো ঈদ হয়েছিল। জি, ঈদ হয়েছে। তখন কিন্তু সেটি একই আমরা কথা বলছে দেখেছিলাম। যে যাবেন না, যে যেখানে থাকে মানুষ তো গেছে। জি। কুরবানি তো ডাবল, একটা হলো ঈদের জন্য গেছে, আবার তারপরে কুরবানি। জি। কুরবানির মধ্যে অনেক কিছু জড়িত, জি। হাট বেচা কেনা, গরু কেনা, জবাই করা, অনেক লোকের মধ্যে জড়িত। সুতরাং মানুষের মধ্যে যত জনসমাবেশ বেশি হবে, জি। তত তো ঝুঁকি বাড়বে। আনফরচুনেটলি সেটাই। এটাই তো হয়ে গেছে তাহলে আমাদের। এক বাক্যে শেষ কথা কি বলবেন? শেষ কথা বলবো যে ভ্যাকসিন না আসা পর্যন্ত জি। করোনা সংক্রমণ কমে নাই, এখনো বলতে পারেন চলছে, কম বেশি হচ্ছে, এটা তো কোনো সন্দেহ জি, নাই, জি, জি। তাই তো? জি। এবং কেউ যেন মনে না করেন যে করোনা চলে আমরা যেন উদাসীন, বা কেউ ভয় পায় না, করোনা আসবে বলে মনেই করি না। আপনাদেরকে মনে করতে হবে আপনার নিরাপত্তা কিন্তু আপনার নিজের কাছেই। জি। অর্থাৎ আপনার স্বাস্থ্যবিধি মানতে, ওর মধ্যে মানতেই মিনিমাম তো হবে। মাস্ক পরতে পারেন, মানতে হবে, জি। মাস্ক পরা, হাত ধোয়া, শারীরিক দূরত্ব মেনে, এটি যেন আমরা উদাসীন যেন না হয়, সবার যতটুকু সম্ভব এড়িয়ে চলতে, এই পথে কিন্তু খেয়াল রাখি, যতদিন আমরা আজকে ভ্যাকসিন না অনেকগুলো পাই। বিষয় নিয়ে কথা বলেছি। আপনার একেবারে ইচ্ছে মতো যে একটি, দুটি বা তিনটি বিষয় নিয়ে আপনি সমাপনী আজকে আপনি করবেন। জি। অনেক ধন্যবাদ। জি। প্রথম করোনা কেমন, জি, জি। করোনা সম্বন্ধে আমার সবচেয়ে প্রথম যে কথাটা আমি বলবো, মাননীয় চিকিৎসকরা বা স্বাস্থ্যকর্মীরা যে কাজটা করতেছেন, জন্ম ধরে আমরা তাদেরকে সেই জন্য ধন্যবাদ দেব। তবে সমাজ সচেতনতা ছাড়া কিন্তু সব কিছু বৃথা হয়ে যাবে। এতদিন পর্যন্ত 5 মাস পর্যন্ত চিৎকার দিতে দিতে মাস্ক পরানো গেল না, 5 মাস পর্যন্ত চিৎকার দিতে দিতে গায়ে গায়ে ঠেলাঠেলি করে ট্রেনে, লঞ্চে, হেনতে বাজারে এটা বন্ধ করেন। এটা করতে হলে পরে কিন্তু
এই লিডারশিপটা, নেতৃত্বটা আসতে হবে রাজনীতিবিদদের কাছ থেকে। রাজনীতিবিদরা ভোটের জন্য আপনারা যেতে পারেন, গিয়ে একেবারে দিনরাত তাদের হাতে পায়ে ধরতে পারেন। আপনারা একটিবার একটা সপ্তাহে একটা দিন যেতে পারেন না, গিয়ে বলতে পারেন না এই মিয়ারা এটা করো, এটা আমাদের দলের পক্ষ থেকে, আচ্ছা নাম্বার 1, আর লম্বা করবো না। দ্বিতীয় হচ্ছে কি আপনার, এটা হচ্ছে গিয়ে ওই সমাজ সচেতনতার ব্যাপারটা আর কি। দ্বিতীয় হচ্ছে কি, না ঠিক আছে, করোনার ক্ষেত্রে আরেকটা লাস্ট একটা কথা, করোনার মতো একটা এত বড় একটা মহামারীর একটা আমাদের রাজনীতিবিদদেরকে এবং আমাদের সমস্ত ভিন্ন মত সকলকে একত্রে একটা প্ল্যাটফর্মে আনতে পারে না, একটা মঞ্চ থেকে, না হয় না। বাংলাদেশের জন্য এটা নিষিদ্ধ, এটা যেন একেবারে মানে নিষিদ্ধ বৃক্ষের ফল। আচ্ছা, তারপরে এটা হচ্ছে আপনার কি, যদি বলতে চান, আচ্ছা না বলতে চাই, রোহিঙ্গা বিষয় নিয়ে যদি শেষ কথা বলেন। রোহিঙ্গা বিষয় নিয়ে হচ্ছে কি আপনার, বা ভ্যাকসিন না রোহিঙ্গা বিষয় নিয়ে আর যাই করুন, রোহিঙ্গাদেরকে এই দেশে নাগরিকত্ব যাতে না পায় দেখবেন সেটা। তারা ওই মানে অনেক জাল জালিয়াতি করে পাসপোর্ট করতে যায় না তো ইত্যাদি, কিন্তু আত্মীকরণ করা চলবে না। অনেক কিন্তু বিদেশিদের চাপ আছে যে তোমরা রেখে দাও না, তোমাদের এত বড় দেশ, তোমরা 10 লক্ষ আর 12 লক্ষ আর 14 লক্ষ তোমাদের জন্য কিছুই না, এটা সমুদ্রের গোষ্পদ, রেখে দাও। এটা করা চলবে না, কারণ এটাতে সাংঘাতিক রকমভাবে একটা নথি স্বীকার করা হয়ে যাবে মিয়ানমারের কাছে। এবং ভবিষ্যতে শুধু মিয়ানমার নয়, মিয়ানমার থেকে যে সমস্ত রোহিঙ্গা বাকি রয়েছে তারাও এদিকে হুড় করে চলে আসবে, আর আমাদের উত্তর পূর্ব থেকে যে সমস্ত আমাদের বন্ধুরা আছে তারাও একসময় এসে এখানে হানা দিবে। অতএব সেইটার জন্য আমাদের এখনই সচেতন এবং সতর্ক হতে হবে। আপনাদের দুজনকে আর আজকে সময় দিতে চাচ্ছি না, পারছিও না, সময় একেবারে। আচ্ছা, শিক্ষা সম্বন্ধে একটা সেন্টেন্স খালি বলবো, একটা সেন্টেন্স বলবো। শিক্ষার ব্যাপারে যখনই বলবেন আর কি, প্লিজ গ্রামের সুবিধা বঞ্চিত যাদের কাছে ওই আপনার অনলাইন টনলাইন কিছু নাই, যারা বুঝে টুঝে না, তাদের সংখ্যা কিন্তু, শিক্ষা মানে শুধুমাত্র বিশ্ববিদ্যালয় নয়, শিক্ষা মানে ঢাকা শহর নয়, শিক্ষা মানে হচ্ছে গ্রামের পতন, তাদের কথাটা মনে রেখে জাকসি করুন। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছিলেন একেবারে শেষ যে কথাগুলো, করোনার ক্ষেত্রে যে কথাগুলো সম্মানিত আলোচকরা বললেন যে সমাজ সচেতনতা জরুরি, এটি সত্যিই জরুরি, সকলেই বলছেন, মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকেই বলছেন। এবং সকল আলোচক বিজ্ঞ জন যারা আছেন তারা বলছেন যে রাজনীতিবিদদের সম্পৃক্ততা, অর্থাৎ জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা, কার্যকর সম্পৃক্ততা, তাদের ভূমিকা, তারা যেন মানুষের মনোজগৎ পরিবর্তনে কাজ করেন, এটি আলোচনা। ঐক্যমত্যের বিষয় নিয়ে আমরা এই মঞ্চ থেকে কিছু বলতে পারছি না, প্রত্যাশিত সেটি কবে হবে আমরা জানি না। এবং শিক্ষার ক্ষেত্রে বিশেষ করে সুবিধাবঞ্চিত শিশুরা যেন এই করোনার অভিঘাতে শিক্ষা খাত থেকে ছিটকে না পড়ে, বৈষম্য যেন এই জায়গায় সংকুচিত হয়ে আসে, তাহলেই সত্যিকার অর্থে শিক্ষা আমাদের কাজে লাগবে। অনেক আলোচনা করেছেন, নিশ্চয়ই আপনারা শুনেছেন। আমরা আগামীতে অন্যান্য বিষয় নিয়ে আবারও বেঁচে থাকলে কথা বলবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।